ডিজিটাল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি হাসান গ্রাফিক্স ডিজাইনের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইতিমধ্যে একটা ক্লাস শেষ করলাম, তারই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড ক্লাস, সেটা আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর করবো এবং খুব শর্টকাট। আমরা জাস্ট মাইক্রোসফট পেইন্ট এবং ক্যানভা এই দুইটা টুলস এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য যতটুকু এডিটিং এর প্রয়োজন, ফটো রিটাচিং এর যতটুকু প্রয়োজন বা ইউনিক করার জন্য যতটুকু প্রয়োজন, সবগুলো কাজ আমরা বেশ ভালোভাবে কিন্তু করতে পারবো। আমরা প্রথম ক্লাসে বলেছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারদের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায় বা আমরা আসলে ঠিক কতটুকু পর্যন্ত সার্ভিস প্রোভাইড করতে পারবো। আর আমাদের যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করার প্রয়োজন হয় বায়ারদের ক্ষেত্রে বা বায়ারদের জন্য, সেই ক্ষেত্রে আমরা অনলাইনে যে টুলস গুলো আছে বা মাইক্রোসফটের যে পেইন্ট টুলস গুলো আছে, এগুলোর সাহায্যে আমরা কিন্তু খুব ভালোভাবে এডিটিং করতে পারবো। এবং মাইক্রোসফট পেইন্ট দিয়ে আমরা কি কি করতে পারি ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে বলছি ফার্স্ট ক্লাসে। যারা মিস করে ফেলছেন ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। আর এগুলো আসলে খুব সহজ ক্লাস। আমরা জাস্ট দুইটা ক্লাস কমপ্লিট করলে, যেমন আজকে আমাদের মোটামুটি শেষ ক্লাস কমপ্লিট করলে আপনারা একদম কমপ্লিটলি বেশ ভালোভাবে ডিজাইন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি আবারও রিপিট করব, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আমাদের ক্লাসগুলো দেখে দেখে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন বা বিভিন্ন ফটো এডিটিং এর কাজগুলো করবেন বা রিটাচিং এর কাজগুলো করবেন, তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে। আর ক্যানভা অনেক অসাধারণ একটা ফ্রি টুলস। এখানে আমরা পে করেও কাজ করতে পারবো, বাট আমরা আপাতত ফ্রিতেই কাজ করব। আর আপনারা যদি চান এক মাসের জন্য একটা প্রিমিয়াম ভার্সন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, বাট এটা আমাদের প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রয়োজন নাই। প্রাথমিক পর্যায়ে আপনারা ক্যানভাটা কিভাবে আসলে কাজ করে সেই জিনিসগুলো জেনে নেওয়ার পর আমরা মূলত আমাদের কাজে চলে যাব। এবং তখনই আমরা যদি আমরা একটা প্রিমিয়াম অ্যাকাউন্টে যাই, তখন আসলে পুরো মজাটা কিন্তু আমরা নিতে পারবো। অর্থাৎ সমস্ত প্রিমিয়াম যে টুলস গুলো আছে, অপশনস গুলো আছে, সেগুলো কিন্তু আনলক থাকবে প্রিমিয়াম ভার্সনে, যেটা আসলে ফ্রি ভার্সনে কিন্তু আমাদের নাই। যাই হোক, আমরা তাহলে আজকে সেকেন্ড ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে পেইন্ট টুলস এর সাহায্যে অনেক কিছু দেখিয়ে ফেলছি ফার্স্ট ক্লাসে। আজকে আমরা শুধুমাত্র ক্যানভাতে যে কাজগুলো বাকি ছিল প্লাস আরো কিছু জিনিস এখানে আমাদের রিমেইন আছে, সেগুলো আজকে খুব শর্টকাট আলোচনা করব। এবং এই দুইটা ক্লাস মোর দ্যান ইনাফ যারা আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব। এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করার জন্য আপনার ফটো এডিটিং এর বেসিক জিনিসটা থাকলে আপনার মধ্যে যথেষ্ট। এবং এই বেসিক দিয়েও আপনারা বেশ অনেক কিছুই করতে পারবেন। আপনারা সিম্পলি যদি ফাইবারে ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম যে যদি ক্যানভা ডিজাইনিং লিখে সার্চ করেন বা ক্যানভা ডিজাইন লিখে যদি ফাইবারে সার্চ করেন, দেখবেন অনেক সার্ভিস প্রোভাইডার আছে যারা জাস্ট অনলি ক্যানভাতেই কাজ করে, ঠিক আছে। এবং প্রথম ক্লাসে আমি এটা আবার বলি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন ক্যানভা নিয়ে হোক বা মাইক্রোসফটের যে পেইন্ট টুলসটা আছে সেটা নিয়ে হোক, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন, তত বেশি ভালো কাজ আপনারা সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন ফটো এডিটিং বা রিটাচিং এর ক্ষেত্রে। আচ্ছা, ফটো ইউনিক করার কি প্রয়োজন বা প্রয়োজনীয়তাটা কি বা লিংক মাস্কিং এর যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে গত ক্লাসে আলোচনা করে ফেলছি। তার ধারাবাহিকতায় আজকে কিছু জিনিস হয়তো আমরা আবারও রিপিট করব, যেগুলো আসলে ক্লাসের পারপাসে চলে আসবে। আচ্ছা, আমরা গত ক্লাসে আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা ছিল শুধুমাত্র ফন্ট নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে একটা ফন্ট, কারণ ফন্ট একটা জিনিস কি আপনারা খেয়াল করবেন, ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে। ব্র্যান্ডিং মানে কি, বায়ার আপনাকে কোনো একটা সোর্স দিল বা একটা লিংক দিল বা একটা ইমেজ দিল বা তার একটা ওয়েবসাইট আছে আপনি ধরে নিতে পারেন, সেই ক্ষেত্রে তার ওয়েবসাইটটা আপনি একটু রিসার্চ বা অ্যানালাইসিস করবেন এবং সেখানে দেখবেন যারা একটু পুরনো বায়ার, বিশেষ করে পুরনো বায়াররা এগুলো একটু বেশি করে, তারা দেখবেন যে ফন্ট অর্থাৎ একটা নির্দিষ্ট ফন্টকে তারা তাদের প্রত্যেকটা ইমেজের উপরে লেখালেখির ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফন্টের বা একটা নির্দিষ্ট ফরম্যাটের ফন্ট ইউজ করছে। এবং একটা ওয়েবসাইটে তারা একটা নির্দিষ্ট কালার বা থিম ব্যবহার করছে, এগুলো কিন্তু ব্র্যান্ডিং এর একটা অংশ। অর্থাৎ একটা কালার এবং একটা ফন্ট, এগুলো ব্র্যান্ডিং এর মধ্যেই পড়ে। এই ক্ষেত্রে বায়ারের সাথে আপনার হয়তো কন্ট্রাক্ট হচ্ছে শুধুমাত্র প্রমোশনাল কাজ, বাট আপনি যদি আপনার প্রফেশনালিজমটা ফুটিয়ে তুলতে চান সেই বায়ারের কাছে, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে বায়ারকে একটু রিসার্চ করা বা বায়ারের যে সোর্স সেটা একটু রিসার্চ করা এবং সেখান থেকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করা যে তারা নির্দিষ্ট একটা কোনো ফন্ট টার্গেট করে কাজ করছে কিনা। জাস্ট কয়েকটা আপনারা যদি ল্যান্ডিং পেজ এবং কয়েকটা ইমেজ যদি ঘাটাঘাটি করেন, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং একই সাথে তার সাইটে কোনো কালার, স্পেসিফিক কোনো কালার আছে কিনা, এবং কালার গুলো সাধারণত এক কালার বা একটা ইউনিক কালারই হয়ে থাকে। তো যাই হোক, কালার কিভাবে ডিটেক্ট করবো সেগুলো আমরা আজকে দেখবো। আর ফন্টের ব্যাপারটা আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়ে ফেলছি, আজকে ক্লাসটাতে আমরা চেষ্টা করবো গ্রাফিক্স কমপ্লিট করে ফেলার জন্য। এখন চলেন আমরা গত ক্লাসে কিছু টপিকের উপর, সাপোজ আমরা আমাদের যে বায়ার সে তার টপিক হচ্ছে বা তার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সে এই বিষয় নিয়ে আসলে সে সার্ভিস প্রোভাইড করে, সে হয়তো কোর্স প্রোভাইড করে অথবা এটা নিয়ে সে ট্রেনিং প্রোভাইড করে, যে কোনো কিছুই হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর হয়তো বায়ার আমাকে জাস্ট কিওয়ার্ড দিয়ে ছেড়ে দিয়েছে, সে কোনো সোর্স ফাইল বা কোনো লিংক দেয়নি। সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর যে বেস্ট ইমেজগুলো আমরা পাবো, সেইখান থেকে আমরা কিছু এডিটিং গত ক্লাসে দেখিয়ে ফেলছি। এবং আজকে যদি এমন হয় যে সে একটা নির্দিষ্ট কালার আপনাকে আলাদাভাবে ছবি পিক করে পাঠিয়ে দিছে বা আলাদাভাবে একটা ফরম্যাট দিয়ে দিছে যে এখানে যে কালারটা আছে এই কালার দিয়ে আমাকে ব্র্যান্ড করবা, বা এই কালার থেকে এখানে যে কালারটা আছে সেই কালার দিয়ে তুমি আমার কাজগুলো করবা, ঠিক আছে। এইভাবে যদি বায়ার কোনো স্পেসিফিকেশন দিয়ে দেয় কালারের ক্ষেত্রে বা ফন্টের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা অনলাইন দিয়ে বসে খুব সহজেই করতে পারি এবং এই কাজগুলো আমরা চাইলে ফটোশপ ইলাস্ট্রেটরও যদি আমাদের অভিজ্ঞতা থাকে আমরা করতে পারবো।
বাট আমরা যে অনলাইনে যে কাজগুলো করবো বা শিখবো এগুলো কিন্তু অনেকটাই মজার ক্লাস এবং মজা পাবেন আপনারা করে, এবং এই ক্ষেত্রে সময় আমাদের অনেক আসলে সেভ হয় অনলাইন যে টুলস গুলো ইউজ করে আমরা কাজগুলো আসলে করি। তো ঠিক আছে, আমরা এখন ফন্ট সিলেকশনের যে ব্যাপারটা সেটা আমরা গত ক্লাসে করে ফেলছি। আজকে আমরা দেখাবো কালার সিলেকশন, অর্থাৎ বায়ার সাপোজ এখানে আমরা বেশ কয়েকটা ইমেজ দেখতে পাচ্ছি। আমি একটা দুইটা একটু র্যান্ডমলি ওপেন করি। এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজের মধ্যে অনেক অনেক কালার আছে। হয়তো বায়ার বললো স্পেসিফিক ভাবে এখানে যে টুইটারের লোগোটা আমরা দেখতে পাচ্ছি এই লোগোর কালারটা ব্যবহার করতে বলতে পারে, ঠিক আছে। অথবা এখানে আমরা ইউটিউবের যে রেড কালার, অথবা এখানে শার্টের যে কাফের যে কালারটা, যে কোনো একটা কালার আপনাকে বায়ার দিল, এখানে অরের কিছু নেই, কোনো টেনশনের কিছুই নেই। জাস্ট এই কালারটা পিক করা, আমরা খুব সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিক করবেন, এবং এই কালারটা দিয়ে আপনি সমস্ত ডিজাইনিং এর কাজ করে ফেলতে পারবেন একদম অনায়াসে। এবং এই ক্ষেত্রে আমাকে হেল্প করবে ক্যানভা। আপনার ক্যানভা অ্যাকাউন্ট খুব সহজ, অবশ্যই আজকে যারা করেননি এখন পর্যন্ত তারা ক্যানভার একটা অ্যাকাউন্ট করে নেবেন, এবং অ্যাকাউন্ট করে নেওয়ার পর আমরা ক্যানভা দিয়ে মূলত আমাদের ম্যাক্সিমাম ডিজাইনিং এর কাজগুলো করব। আর ক্যানভা ফ্রিতেও মোটামুটি বেশ ভালো সার্ভিস কিন্তু দেয়। আপনারা অনেক টুলসই আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, তবে আসলে পুরো মজাটা নিতে হলে প্রিমিয়াম ভার্সন অন্তত আপনারা 1 মাসের জন্য, আমরা যেটা আপনাদের হয়তো সবাইকে একটা ফ্রি করে দিয়ে দিব জাস্ট 1 মাসের জন্য, সেটা দিয়েও আপনারা কাজ করে নিতে পারবেন। এবং মজাটা যে আসলে কত ক্যানভার মধ্যে আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি আবার রিপিট করব, প্রচুর প্রচুর প্র্যাকটিস। যদি আপনারা 1 থেকে 2 সপ্তাহ এই ক্যানভা নিয়ে পড়ে থাকেন, আপনারা অনেক ভালো ডিজাইনিং করতে পারবেন, এটা এখন কল্পনার বাইরে, ঠিক আছে। তবে যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করে তাদের সাথে আমাদের সাথে একটা ডিফারেন্স থাকবে, রেজুলেশন। তারা যে কোনো রেজুলেশনে ম্যাক্সিমাইজ করতে পারবে, বাট আমরা সেইখানে যেতে পারবো না। আমাদেরকে বায়ার যদি একটা লো রেজুলেশনের ছবি দেয়, সেটা আমরা আজকে ক্লাসে দেখাতে চেষ্টা করবো। সেটা রেজুলেশনটা হালকা আমরা কিন্তু ইনক্রিজ করে নিতে পারবো, এবং সেটা সম্পূর্ণ অনলাইনে। আচ্ছা, আমরা এখন তাহলে কালার পিক করবো। কালার পিক করার জন্য সাপোজ আমি এই যে ইমেজটা অন করলাম, এখানে অনেকগুলো কালারের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা কালার হতে পারে, বায়ার আমাকে বলে দিচ্ছে যে এই কালারটাই আমার লাগবে। তো সেটা আমরা কিভাবে পিক করবো, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি, ক্লাস নোটসে। এখানে আমরা কতগুলো লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কগুলো আমি আজকে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রামটা ওপেন করে নিই। এখানে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিলাম, এবং রয়্যালটি ফ্রি পিকের যে সোর্স গুলো আছে সেগুলোর নেম গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট নেম গুলো লিখে সার্চ করলে আপনারা ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের অনেক সময় অনেক রয়্যালটি ফ্রি পিক মানে কি, এটা আমরা গত ক্লাসে একটু করে আলোচনা করছিলাম। আবার আজকে একটু বলি, কিছু কিছু জিনিস আজকে হয়তো একটু রিপিট হবে। যে সমস্ত পিক গুলো কপিরাইট ফ্রি, যে সমস্ত পিক বা যে সমস্ত ইমেজ গুলো কপিরাইট ফ্রি, সেগুলোকে আমরা কপিরাইট ফ্রি ইমেজও বলতে পারি, অথবা রয়্যালটি ফ্রি পিক ইমেজও বলতে পারি। আমরা গুগল থেকেও রয়্যালটি ফ্রি পিক কিন্তু নিতে পারি, সেটা আমরা গত ক্লাসে দেখাচ্ছি, আজকে একটু করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট গুগলে গিয়ে যে কোনো একটা টপিক লিখে আমরা সার্চ করে দিচ্ছি। আমরা আগের মতোই ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং। প্রথমে আমরা ইমেজ সেকশনে চলে যাব। ইমেজ সেকশনে আসার পর এরপর আমরা টুল সেকশনে যাব, এবং টুল সেকশন থেকে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। সাইজ, আপনার স্পেসিফিক কোনো সাইজ যদি প্রয়োজন হয় আপনি এটা এখান থেকে কাস্টমাইজেশন করে দিতে পারবেন, কালার কাস্টমাইজেশন করতে পারবেন, টাইপ কাস্টমাইজেশন করতে পারবেন, টাইম কাস্টমাইজেশন করতে পারবেন। এবং আমার দরকার হচ্ছে ইউজার্স রাইটস। এই ইউজার্স রাইটস এর মধ্যে মূলত কপিরাইট ফ্রি এবং কপিরাইট ক্লেম করতে পারবে বা কপিরাইট ফ্রি যে ইমেজগুলো সেগুলো আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারবো। যেমন এখন অনেকগুলো ইমেজ আছে, আমি যদি এখান থেকে একটা ইমেজ ওপেন করি, এখানে দেখেন লেখা আছে ইমেজেস মে বি সাবজেক্ট টু কপিরাইট, ঠিক আছে। অর্থাৎ এই ইমেজটা আমি যদি আমার সোশ্যাল মিডিয়া বা আমি যদি এমন কোনো সাইটে ইউজ করি যেখানে যদি কোনো সময় এটার যে মূল ওনার তার যদি চোখে পড়ে যায়, সে চাইলেই একটা ক্লেম করে দিতে পারবে, যেটা আমার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে, ঠিক আছে। সাধারণত ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের পরে বা মনিটাইজ হওয়ার পর যদি আপনার এই ধরনের কোনো ইমেজ আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে যে আসলে ওনার সে কিন্তু ইচ্ছা করে করবেই। আমরা জাস্ট বুঝাতে চাচ্ছি আমরা কখনো নিজের জন্য প্লাস বায়ারের জন্য এই ধরনের রিস্কি কোনো কাজ করবো না। হয়তো বায়ার আপনার কাছে সার্ভিস দিতে আসলে একবারের জন্য, আপনি সার্ভিস তাকে দিয়ে দিলেন, বাট তার যে ক্ষতিটা হয়ে গেল এটা না জানার কারণে সেটা কিন্তু আর রিকভার করা সম্ভব না, ঠিক আছে। বায়ার 1 মাস 1 বছর বা 10 বছর পরে গিয়ে হয়তো বা এই সমস্যাটা ফেস করতে পারে। তাই আমরা যেহেতু প্রফেশনাল সার্ভিস দিব, আমরা প্রত্যেকটা জিনিস জেনে রাখবো যে এই ধরনের লেখা যে ইমেজ গুলোতে আছে এটার মানেই হচ্ছে যে কপিরাইট ক্লেমের আওতায় এটা পড়বে। আর কপিরাইট ক্লেম কোনটা ফ্রি কিভাবে বুঝবেন, জাস্ট সিসি দেখে আমরা বুঝবো। অর্থাৎ ক্রিয়েটিভ কমন, এই জিনিসটা মনে রাখেন। ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ইমেজ গুলো থাকবে সেটা আমরা কিভাবে পাবো, এই ইউজার্স রাইটস এর পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা আছে এখানে একটা ক্লিক করবেন, এবং এখানে দেখেন প্রথমেই দেওয়া আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর একটা হচ্ছে কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স। আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েটিভ কমনে দিয়ে দিব। এরপর যে ইমেজ গুলো আসবে এগুলো সম্পূর্ণই কপিরাইট ফ্রি। আমি যদি এখন একটা ওপেন করি, দেখেন এখানে ইমেজেস মে বি সাবজেক্ট টু কপিরাইট এই ধরনের কোনো লেখা আসবে না। আপনি র্যান্ডম বাসায় গিয়ে 100টা ছবি ওপেন করে দেখেন, এভাবে একটাও আপনারা কপিরাইট ইমেজ পাবেন না, অর্থাৎ কপিরাইট ক্লেমের আওতায় পড়ে এমন কোনো ইমেজ এখানে এখন শো হবে না, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা গুগল থেকেও কপিরাইট ফ্রি ইমেজ কালেকশন করে নিতে পারবেন। এরপরেও খুব হাই রেজুলেশনের ছবি যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা এই মাত্র টেলিগ্রামে যে সাইটের লিঙ্ক গুলো বা নামগুলো দিলাম সেগুলোতে আপনারা অনেক ফ্রি ইমেজ পাবেন, যেগুলো রেজুলেশন অনেক হাই, যেগুলো অনেক সময় আমরা গুগলে কিন্তু খুঁজে পাই না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে
এই যে ইমেজ, এখান থেকে জাস্ট কয়েকটা কালার পিক করে যদি আমি দেখাই, আপনারা খুব সহজে জিনিসগুলো নিজেরাই করতে পারবেন বাইরের জন্য। তাহলে আমরা কালার পিক করার জন্য জাস্ট এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করতে পারি, অথবা লিঙ্ক থাকলে আপনি লিঙ্কও দিয়ে দিতে পারেন। আমরা এই ছবিটাকে আপলোড করে দিচ্ছি, যেহেতু এখানে অনেকগুলো কালার আমরা কিন্তু দেখলাম। আর যদি আপনার কাছে লিঙ্ক থাকে, লিঙ্কটা কিভাবে নেবেন? একেবারে সিম্পল। এই যে গুগল থেকে আমরা যে ছবিগুলো নিয়েছিলাম, ডিজিটাল মার্কেটিং লেখার পর যে ছবিগুলো আসতেছিল, ইমেজ সেকশনে যাবেন, ছবিটা ওপেন করবেন, এই ছবির উপরে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, ঠিক আছে? এইভাবে আসলে স্পেসিফিক একটা ইমেজের লিংক আপনারা নিতে পারবেন, যেটা এখানে গিয়ে যদি আমরা দিতাম, দিয়ে এখানে যদি গোতে ক্লিক করি, সেই ছবিটা এখানে ফেচিং হয়ে আসতে একটু সময় নিয়ে নেবে। আপনারা যে কালার কোডটা নেবেন, কোন কালারটা আসলে নিতে চাচ্ছেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার কোন কালারটা দরকার সেই কালারের উপরে গিয়ে জাস্ট ক্লিক করতে হবে, এবং ক্লিক করলেই দেখবেন এইখানে সেই কালারটা ডিটেক্ট হয়ে যাবে। যেমন আমার সাপোজ এখান থেকে এই যে হাতের যে কাফের কালারটা আছে, এখানেও কিন্তু কালার কম্বিনেশন দেখেন, এটা কিন্তু ইউনিক একটা কালার না, এখানে কিন্তু দুইটা কালার। সাপোজ বায়ার আমাকে ডিপটা নিতে বলছে, আমি যদি ডিপের উপরে একটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কালারটা পিক করে ফেলছে, এবং এটার যে একটা স্পেসিফিক কোড, প্রত্যেকটা কালার, অর্থাৎ হাজার হাজার কালার আছে, যে কালারগুলোর প্রত্যেকটারই একটা ইউনিক কোড আছে, একটা কোডের সাথে একটা কোড কখনোই ম্যাচ করবে না, ঠিক আছে? বা আপনাকে সাপোজ মনে করেন বায়ার আপনাকে বললো এই যে ফেসবুকের ভিতরে যে সাদা কালার আছে এটা লাগবে, বা ইনস্টাগ্রামের এই হলুদ কালারটা আপনার দরকার, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামের যে কালারটা সেই জায়গাতে একবার যাবেন, যাওয়ার পর জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন যেই কালারের উপরে রেখে ক্লিক করবেন সেটা এখানে চলে আসবে, এবং এটার কোডটাও এখানে জেনারেট হয়ে যাবে। এখন এই যে কোডটা আমরা পেলাম, এই কোডটা দিয়ে এই কালারটা আমরা কিভাবে আনবো? খুবই সিম্পল। এই কপি, এই যে কোড যেটা আসছে এটাকে সিম্পলি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ক্যানভাতে, এবং ক্যানভাতে আমরা একটা জিনিস আবারও আজকে একটু রিপিট করি, আমরা এইখানে যে ছবিগুলো ডাউনলোড করছি সেই ছবিগুলোর প্রত্যেকটা এখানে গুগল থেকে যদি আমরা ডাউনলোড করি, বা যে কোনো সোর্স থেকে আপনি ডাউনলোড করেন না কেন, প্রত্যেকটা ছবি একটা আলাদা আলাদা সাইজ থাকবে, একই সাইজের ছবি আসলে হয় না, সেগুলো আমাদেরকে কাস্টমাইজেশন করে নিতে হয়। তো যাই হোক, আমরা যদি কোনো ছবি এডিট করি ক্যানভাতে গিয়ে, সেই ক্ষেত্রে আমরা ক্যানভাতে গিয়ে একটা ক্যানভাস না নিয়ে, অর্থাৎ ক্যানভাস নেওয়ার আগে, ব্ল্যাঙ্ক ক্যানভাস নেওয়ার আগে আমরা এই ছবি যেগুলোতে কাজ করব, সেই কোন ছবিটার কাজ করব সেই ছবিটার রেজুলেশনটা একবার আগে দেখে নিব। যেমন আমরা যে ছবিটা নিয়ে কাজ করতেছি, এই ছবিটার রেজুলেশন হচ্ছে, অর্থাৎ ডাইমেনশনস হচ্ছে কত, 708 বাই 624। আমি যদি আরেকটা ছবি যাই, এটা হচ্ছে 318 বাই 159। সবাই দেখতে পাচ্ছেন না ডাইমেনশনস গুলো? অর্থাৎ আপনি যেই ছবিটাতে কাজ করবেন, প্রথমে সেই ছবিটা ডাউনলোড করার পর বা ডাউনলোড করার আগেও দেখা যায়, সিম্পল, আমরা যখন কোনো একটা ছবি গুগল থেকে ডাউনলোড করব, এই যে ছবিটা, এই যে ছবিটার নিচে কর্নারে দেখেন 700 বাই 420 লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ এই ছবিটার ডাইমেনশনস বা রেজুলেশন এই জায়গাটাতে আমরা একটু যদি খেয়াল করি, ছবিটার উপরে যখন কার্সর রাখবেন তখন এই কর্নারে এটা চলে আসবে, আর ছবি থেকে যদি আমি কার্সরটা সরিয়ে নিই এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেও রেজুলেশনটা দেখে নিতে পারি, অথবা ডাউনলোড করার পরেও দেখতে পারি। এখন আমি সাপোজ এই ছবিটা নিয়েই কাজ করব, তো এই ছবিটার রেজুলেশন হচ্ছে কত, 708 624। তাহলে ক্যানভাতে আমি এখন ঠিক এই সাইজেরই একটা টেমপ্লেট বা ক্যানভাস ক্রিয়েট করব। সেটার জন্য আমি কি করব, সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইনে একটা ক্লিক করে দিব, তারপরে এই যে নিচে একটা প্লাস সাইন আছে কাস্টম সাইজ লেখা, এটার উপরে একটা ক্লিক করব, তারপরে এখানে উইডথ হচ্ছে কত, 700, আর তারপরে ছিল 600, হাইট ছিল 624। এখন এই এক্সাক্ট সাইজটা দিয়ে যদি আমরা কাজ করি, এই ক্ষেত্রে সুবিধা হবে, আমরা যখন ইমেজটাকে, এই যে ক্যানভাসটা আসবে এখন, এই ক্যানভাস বা লেয়ারটা যখন আসবে, এই লেয়ারের মধ্যে আমি সেই ছবিটা নিয়ে যখন পুরো ফ্রেমের মধ্যে ছড়াবো, তখন ছবিটার একটা অংশ কাটা পড়বে না বা বাদ পড়বে না। কিন্তু আমি যদি সেই ছবিটার সাইজটা না দেখে এখানে 1080 একটা ক্যানভাস নিয়ে নিতাম বা একটা লেয়ার নিয়ে নিতাম, এবং সেই লেয়ারে এসে যদি ছবিটাকে আমি টানাটানি করে অ্যাডজাস্ট করতে যেতাম, তখন কোনো একটা অংশ হয়তো বাইরে চলে যেতে পারে বা যাবে, এটাই স্বাভাবিক। যেমন আমি যদি করে দেখাই, আমি সাপোজ এখানে 1080 বাই 1080 নিয়ে নিই। এখন ছবিটা আমরা সিম্পলি আমাদের আপলোড করাই ছিল, তারপর আমরা আরেকবার আপলোড করে দেখাই। সিম্পলি যে কোনো কিছু আপলোড করার জন্য আমরা আপলোড সেকশনে চলে যাব। আর ফ্রি ভার্সনে একটা জিনিস আবারও রিপিট করব, কোনো ফন্ট আপলোড করতে পারবেন না। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, ফন্ট যে কোনো ফন্ট আপলোড করে কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে পেইন্টে আমাদের আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আর আমরা যেহেতু সবসময় আসলে ফ্রি ভার্সনেই কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ক্যানভায় করতে হবে, কিছু জিনিস আমাদেরকে আবার গিয়ে করতে হবে কোথায়, পেইন্টে। আবার কিছু জিনিস আমাদেরকে করতে হবে remove.dg নামে একটা সাইট আছে। অর্থাৎ যেহেতু এটা পেইড টুলে আমরা যাচ্ছি না, যদি পেইডে যেতাম, এই যে তিনটা জায়গায় যাওয়ার কাজটা আমরা একটা জায়গাতেই করে ফেলতে পারতাম। আচ্ছা যাই হোক, আমরা ফ্রিতেই সবকিছু করবো, এক্ষেত্রে হয়তো আমাদের কয়েকটা সাইটে যাওয়া যাওয়াই করতে হবে। তো এখান থেকে আমরা সিম্পলি আপলোড মিডিয়াতে ক্লিক করে যে ছবিটা আমরা আপলোড করবো, এটা কিন্তু লাইফ টাইমের জন্য এখানে সেভ থাকবে। যেমন আমরা গত ক্লাসে ছবিটা আপলোড করছি, এটা এখানে রয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি ট্র্যাশে ক্লিক করে। এবার যে ছবিটা আসছে সেটার উপরে যদি আমি একটা ক্লিক করি, এটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন এই যে লেয়ার, এই লেয়ারটার সাইজ হচ্ছে 1080 1080। এখন যদি আমি এটাকে অ্যাডজাস্ট করতে যাই, দেখেন এটা কিন্তু একটু বাইরে অলরেডি চলে গেছে।
এই কোণাতেও যদি আমি অ্যাডজাস্ট করতে যাই, এটা অলরেডি কিছুটা অংশ কাটাকাটি হয়ে বাদ পড়ে গেছে। এখন আমি যদি এক্সাক্ট যে সাইজটা নিয়েছিলাম, ঠিক আছে, এটা ছিল এক্সাক্ট সেই ছবিটারই সাইজ, এখানে যদি আমি সেই ছবিটাকে নিয়ে এসে অ্যাডজাস্ট করি কর্নার গুলো, এখন কিন্তু কোনো অংশই আমার বাদ যাবে না। এই ভুলটা আমরা অনেক সময় করি, যার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা, যেন আপনারাও এই ভুলটা না করেন। তাহলে আমার একটা অংশ মোটামুটি আমি বুঝলাম, এভাবে আমরা করব। এবং যে কালারটা আমরা জেনারেট করলাম, সাপোজ সেই কালারটার আমার কি লেখালেখি করতে হবে, সেই কালার এবং সেই ফন্ট দিয়ে আমাকে কাজ করতে হবে। ফন্টের ব্যাপারটা আমরা গত ক্লাসে দেখছি, খুব সিম্পল, আপনারা একটু দেখে নেবেন যারা দেখেননি। এখন আমরা মূলত কালারটা দেখাবো। তো এখন কালারটা আমরা কিভাবে বের করব, খুব সিম্পল। আমরা প্রথমে যেহেতু লেখালেখি করব, আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সট থেকে আমরা কি লিখবো, মানে আমরা কি একটা বিশাল বড় হেডলাইন হিসেবে দিতে চাচ্ছি, নাকি সেটার একটা সাবহেডিং হিসেবে, নাকি একদম লিটল একটা বডি হিসেবে, ঠিক আছে, যে কোনো একটা আমার যেটা লাগবে। আমরা সাধারণত হেডিংটাই বেশি ব্যবহার করি। আমি হেডিং একটা ক্লিক করলে এখানে বড় যে ফন্টটা আছে এবং সেই ফন্টের সাইজ হচ্ছে 48। আমি চাইলে এটা আরো বাড়াতে পারি বা আরো কমাতে পারি। এখানে আমরা প্লাস মাইনাস দেখতেই পাচ্ছি। আমি যদি মাইনাসে ক্লিক করি সেটা ছোট হয়ে যাবে, আমি যদি প্লাসে ক্লিক করি আমি আরো বড় করে নিতে পারবো। ঠিক আছে, এবার আসেন আমার যে স্পেসিফিক কালারটা নিয়ে আসছিলাম আমি একটু আগে, সেই কালারটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিলাম। এবার ক্যানভাসে চলে আসলাম এবং এইখানে যে কালারের যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, কালার, এই কালারে একটা ক্লিক করব। তারপরে এইখানে দেখেন একটা সার্চ বার আছে এবং এখানে আমরা একটা স্যাম্পল কোডও দেখতে পাচ্ছি। এইখানে সিম্পলি একটা ক্লিক করে আমি যদি সেটা পেস্ট করে দেই, সেই এক্সাক্ট কালারটা আমার চলে আসবে। বুঝতে পারছেন? আপনারা কি জিনিসটা ক্লিয়ার আমি যেগুলো করতেছি? এখন আমি এখানে লিখে দিচ্ছি, সাপোজ বায়ারের টপিকটা ছিল এটাই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা নিয়ে বায়ার হয়তো বা কাজ করতেছে। ঠিক আছে, আমি জাস্ট লেখার কাজটা শেষ করলাম এবং এখানে আমি চাইলে আরো প্রচুর 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 কাজ করতে পারবো। আচ্ছা, ছোট বড় ব্যাপারটা আমি গত ক্লাসে দেখাইছি। ছোট বড়টা কিভাবে করবেন, সাপোজ আপনি যেখানে কাজ করবেন সেটাতে আগে একবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চারদিকে চারটা বল মার্ক চলে আসছে এবং আপনি যখন কার্সর গুলো বল মার্কের যে কোনো একটা কর্নারে নিবেন, দেখবেন আপনার কার্সরটা দুই দিকে দুইটা অ্যারো শো করতেছে। তার মানে হচ্ছে এটা আপনি ক্লিক করে ধরে রেখে টেনে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। এবং মুভ যদি করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন কার্সরটা আপনার চারদিকে শো করবে, দেখেন আমরা যখন ক্লিক করে ধরতেছি চারদিকে চারটা অ্যারো না, এটা অনেক সময় কিন্তু আপনার অ্যারোটা অটোমেটিক চলে আসবে, আবার না আসলে আপনি কি করবেন, ছবিটার উপরে জাস্ট একটা ক্লিক করে মাউসের কার্সরটা ধরে রেখে মুভ করবেন, তখন চারটা চারটা যে অ্যারো কথা বলছিলাম, চারদিকে চারটা অ্যারো, সেই চিহ্নটা, অর্থাৎ এই চিহ্নটার মানে হচ্ছে আপনি মুভ করতে চাচ্ছেন। ঠিক আছে, আর যদি দুই দিকে অ্যারো আসে সেটা মানে হচ্ছে আপনি ছোট বা বড় করতে চাচ্ছেন বা করতে পারবেন। ঠিক আছে, আবার এই যে সাপোজ অনেক সময় আমাদের প্রয়োজন হয়, এই ছবিটার নিচে অনেক কিছু লেখালেখি ছিল, সাপোজ এই ছবিটার নিচেই আপনার ধরেন এখানে কিছু লেখালেখি ছিল। আচ্ছা, আমি একটু হালকা বড় করে নিই। সাপোজ এই ছবিটা অনেক সময় দেখবেন কি আপনাদের যে ছবিগুলো আপনারা ডাউনলোড করবেন, ছবিটা ঠিকই আছে কিন্তু ছবির একদম শেষে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা হয়তো আপনার বায়ারের সাথে যাচ্ছে না বা আপনার ওই অংশটা প্রয়োজন হচ্ছে না। তখন এই যে আরেকটা চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন না, ছোট্ট সোজা করে একটা চিহ্ন, এই চিহ্নটাতে ক্লিক করার আগে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রাখতে হবে। অল্ট চেপে ধরে আমি যদি একটু করে উপরে উঠাই, এখন দেখেন সমানভাবে দুই দিক থেকে কিন্তু কি হচ্ছে, সমানভাবে দুই দিক থেকেই মিনিমাইজ হয়ে যাচ্ছে অংশগুলো, তাই না? এখন আপনার যদি একটা সাইড থেকে প্রয়োজন হয় তাহলে আপনি অল বাটনটা ধরবেন না। বুঝতে পারতেছেন? তাহলে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে ফেলি। এখন সাপোজ এই মোবাইলের যে অংশটা বা এখানে কিছু লেখালেখি ছিল যেটা আমার দরকার নেই, সেটা আমি মিনিমাইজ করবো এবং মিনিমাইজ করার জন্য সিম্পলি আমি কি করলাম, এটা একটু ছোট করে দিলাম। আমি মনে করেন যে এখানে কোনো লেখা ছিল সেটাকে বেসিস করে বোঝাচ্ছি, এখন এগুলো তো আমার লাগবে সবকিছুই, বাট এখানে অনেক সময় ছবির নিচে অনেক লেখালেখি থাকবে যেগুলো আপনার প্রয়োজন হবে না, এবং সেটার জন্য আবার আপনাকে আলাদাভাবে দেখা যাচ্ছে যে পেইন্টে গিয়ে সেটা কাটতে হচ্ছে, সেটাও করার দরকার নাই, কারণ সেটা একদম নিচের অংশে ছিল। সেটা সিম্পলি আপনারা এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন, তাহলে এটা আর দেখা যাবে, এটা হিডেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস গেল। এবার আসেন আমরা যে লেখালেখি করলাম এখানেও কিছু কাজ আছে, যেমন এই লেখালেখি গুলোকে আমরা চাইলে ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে প্রচুর ভালো মানের ফ্রি ফন্টও আছে এবং পেইড ফন্টও আছে। যেগুলো পেইড সেগুলোর পাশে আপনারা এই ধরনের একটা প্রিমিয়াম সাইন বা মুকুটের চিহ্ন দেখবেন, আর যেগুলো ফ্রি সেগুলোর পাশে কোনো সাইন থাকবে না। আমি সাপোজ এটা নিলাম। ঠিক আছে, মানে আপনার এখান থেকে কোন ফন্টটা পছন্দ সেই ধরনের একটা ফন্ট আপনারা চাইলে এখান থেকে চুজ করতে পারবেন যেগুলো ফ্রি। ঠিক আছে, আমি সাপোজ এটাই রাখলাম এবং এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা প্রথমে যে অবস্থায় ছিলাম সেখানে ফিরে যাই। এখানে খেয়াল করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই তিনটা লাইনের মধ্যে গ্যাপটা অনেক বেশি, অনেক সময় আমাদের এই জিনিসগুলো কমানোর প্রয়োজন হয়। তো সেটা একদম সিম্পল, এই যে উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন স্পেসিং, এটার উপরে একটা ক্লিক করবেন, তবে সেখানে যাওয়ার আগে আপনি যেখানে কাজ করবেন সেটা সিলেক্টেড থাকতে হবে।
যদি একটা খালি জায়গায় আপনি ক্লিক করেন, যেমন আমি সাপোজ পুরো স্লাইডের উপরে ক্লিক করলাম, এখন কিন্তু কোনো অপশনস এখানে নাই, ঠিক আছে? তাহলে আমি যেটাতে কাজ করবো সেটাতে সবসময় আগে ওটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে স্পেসিং এ গেলাম। এবার আমি আসলে লেটার কমাবো না লাইনের স্পেসিং কমাবো, অর্থাৎ একটা লাইন থেকে একটা লাইনের মাঝখানে গ্যাপটা কমাবো, নাকি প্রত্যেকটা লেটারের পাশাপাশি যে দূরত্ব সেটা কমাবো। আমি দুইটাই করে দেখাই। আমি যদি লেটার স্পেসিংটা কমিয়ে দিই, দেখেন কি হয়, একদম কমে গেল এবং একটা একটার সাথে লেগে গেল, তাই না? জাস্ট দেখানোর জন্য। এবার হচ্ছে লাইনের স্পেসিংটা কমাবো, সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে একটু কমাই, লেখাগুলো অনেকটা ক্লোজ আমি করে নিতে পারতেছি। এগুলো আপনাদের যেভাবে প্রয়োজন সেভাবে আসলে দেখে দেখে কাজ করবেন এবং বাসায় গিয়ে প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা অপশন ধরবেন, প্রত্যেকটা টুলস ধরবেন। এখানে অনেক কিছু শেখার আছে। আচ্ছা যাই হোক, এখন এই লেখাটার ফন্ট আমরা কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে ছোট বড় করতে হয় এবং কালার কিভাবে পিক করতে হয়, প্লাস এটাতে আমরা চাইলে কিন্তু একটা ইফেক্ট দিতে পারি। আপনারা অনেক সময় দেখবেন ইফেক্ট গুলো কি, অনেক রকমের ইফেক্ট আছে। আমি হয়তো ফ্রিতে কয়েকটা এখানে দেখানোর সুযোগ আছে, দেখাবো। তো সেগুলো দেখার আগে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। আমরা অনেক সময় দেখবেন যে কালারের পিছনে একটা কালার থাকে, এই যে লেখালেখি গুলো, এটার পিছনে একটা কালার থাকে, অর্থাৎ হাইলাইট করার জন্য আমরা অনেক সময় করি কি, ওই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যেন লেখাটা ভালোভাবে ফোকাসিং হয়। সেটাও আপনারা চাইলে করতে পারবেন খুবই সহজে। আগে অবশ্যই যেখানে কাজ করবেন সেটা সিলেক্টেড থাকতে হবে। তারপর এখান থেকে এলিমেন্টস যে অপশনটা, এখানে আমরা চলে যাব। তারপর এখানে যে সার্চ বার, এখানে আমরা জাস্ট গ্রেডিয়েন্টস লিখে দেব। আমাদের এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, গ্রেডিয়েন্টস, এখানে আমাদের প্রচুর কাজ আছে। গ্রেডিয়েন্টস গ্রেডিয়েন্টস লিখে আমরা যদি এখানে দেখি অনেক কিছু আমাদের চলে আসছে, আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলাম এবং এখানে অনেকগুলো কালারের ফরম্যাট চলে আসবে, ফ্রিও আছে পেইডও আছে। আমরা পেইডে যাব না, আমরা চেষ্টা করব ফ্রি থেকেই মোটামুটি যেটা পছন্দ হয়, যেমন কোনটা নেওয়া যায় এটা নিতে পারি। আমি র্যান্ডম দেখাচ্ছি, আপনারা এখান থেকে প্রত্যেকটা ফ্রি যেগুলো আছে ট্রাই করে দেখবেন। আচ্ছা যাই হোক, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম। সাপোজ এই লেখাটার পিছে সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক হয়তো এখন চলে আসছে, আপনাদের ক্ষেত্রে অনেক সময় হবে কি লেখাটার উপরে চলে আসছে। আমি একটু সাপোজ করে দেখাই। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলি, এখন এখানে লেয়ার কয়টা বলেন তো? এটা বাদ, এটা বাদ, এখানে লেয়ার কয়টা বলেন, সবাই বলেন এখানে লেয়ার কয়টা হয়েছে? বলেন না, আপনারা যতটা মনে হয় ততটাই বলেন। কয়টা মনে হচ্ছে এখানে লেয়ার? আমরা যে ক্যানভাসটা নিয়েছি সেটা আমরা এখন লেয়ার ধরবো না, সেটা তো মূল লেয়ার, ওটা বাদ দেন। আমাদের এলিমেন্ট লেয়ার হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে লেখার লেয়ারটা আর একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখন যে কালারটা দেখতে পাচ্ছি এটা। অনেক সময় আমরা যখন লেয়ার অনেকগুলো আনি, তখন সাপোজ এই জায়গাটার মধ্যে একটা লেয়ার, তো এখন আমি দুইটা লেয়ার একই জায়গায় ঢুকাই দিলাম, আমি আরো একটা নিই, তিনটা লেয়ার করে দিলাম, আরো একটা নিই, চারটা লেয়ার, সবগুলো কিন্তু একই জায়গায় না। এখন এটা আমরা কিভাবে কাজ করব? অনেক সময় আমরা যখন এগুলো কাজ করতে যাই, এখন কার্সরটা যখন আমি আনলাম, এখানে চারটা লেয়ার, এখন কোনটা সিলেক্ট করব? এটা কিন্তু আপনাকে এখন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বোঝাতে হবে। অর্থাৎ এখানে 1 2 3 4টা লেয়ার আছে এবং আমি যে সিরিয়ালে আনছি, যেমন লেখাটা ছিল 1 নম্বর সিরিয়ালে, তারপরে এই কালারটা, এখন চুজ করাটা কিভাবে চুজ করবো আমরা? আচ্ছা আমি একটু সরিয়ে সরিয়ে বুঝাই, কোনটা 1 নম্বর ছিল, কোনটা 2 নম্বর ছিল, কোনটা 4 নম্বর 3 নম্বর। এই লেখাটা ছিল 1 নম্বর লেয়ার, আপনার মনে থাক না থাক, মনে থাকলে একটু সুবিধা। এটা ছিল 2 নম্বর লেয়ার, তারপর এটা ছিল 3 নম্বর লেয়ার, এটা হচ্ছে 4 নম্বর লেয়ার। এখন সবগুলো কিন্তু কি হয়ে গেছে, একই জায়গায় না? আমি সবগুলোকে সিলেক্ট করে নিয়ে একসাথে মুভ করতে পারবো। আর আপনি যদি একটা ক্লিক করে সরান, একটা সরবে, ঠিক আছে? আমি যখন সবগুলোকে কি করব, বাইরে একটা ক্লিক করে আপনি ধরে এভাবে মার্ক করে নেন, কার্সরটা ক্লিক করে ধরে রেখে সবগুলো সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যদি মুভ করেন, সবগুলো একসাথে মুভ করবে, ঠিক আছে? কারণ এখন সবগুলো সিলেক্টেড। তো আমি একটা জায়গায় রাখলাম, রাখার পর সাপোজ আপনার 4 নম্বর লেয়ারে কাজ করতে হবে। তো 4 নম্বর লেয়ারটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি যদি এই জায়গায় বারবার ক্লিক করেন, দেখবেন যে আমি ক্লিক করতেছি, একটা লেয়ার যেটা ক্লিক হয়েছে ওইটাই, আরগুলো কিন্তু হচ্ছে না। এখন আপনাকে যদি বাকি 2 3 4 অর্থাৎ বাকি 3টা লেয়ার সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে কন্ট্রোলটাকে চেপে ধরে যদি একটা ক্লিক করেন, প্রথমে একটা ক্লিকে 1 নম্বর লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এরপর কন্ট্রোল চেপে ধরে আমি আরেকটা যদি ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরে যদি সিলেক্ট করি বা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার 2 নম্বর যে লেয়ারটা ছিল সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি 2 নম্বর লেয়ারটা চাইলে মুভ করতে পারবো। আচ্ছা আমি কন্ট্রোল ছেড়ে দিয়েছিলাম, কন্ট্রোল ধরে রাখতে হবে, ঠিক আছে? দেখছেন 2 নম্বর লেয়ারটা মুভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি আবার এখানে আসি, কন্ট্রোল ছেড়ে দিয়ে একটা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, এখন আমার আবার আরেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেল, সেটা আমি সরিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা আমি আরো সহজভাবে বুঝাই। সাপোজ এখন আমার এখানে সব যেভাবে আছে এভাবেই থাকবে, আমি জাস্ট একটা লেয়ারের কালার চেঞ্জ করবো। তাহলে আমি কয় নাম্বারের ধরবো? আমি সাপোজ 4 নম্বরটাতে ধরবো। প্রথমে আমি একটা ক্লিক করবো এখানের উপরে, তারপরে কন্ট্রোল চেপে ধরবো, তারপরে একটা ক্লিক করবো, একটা লেয়ার হলো, তারপর আরেকটা সাপোজ করবো, সেটা ক্লিক করলাম, আরেকটা লেয়ার ক্লিক হলো বা সিলেক্ট হলো, বা আমি ওইটা যাচ্ছি না, আমি এটা করবো, তাহলে এখানে এসে আবার আমাকে আরেকটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এই কাজটা একটু কিন্তু জটিল। আপনারা অনেক সময় 1 2 3 4 হিসাব করে ক্লিক করলেও দেখবেন যেটা সিলেক্টেড হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোলটা চেপে ধরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার ক্লিক করবেন এবং কার্সরটাকে
চেষ্টা করবেন সেই এলিমেন্টের কাছাকাছি নিয়ে যেতে। কার্সর আপনি এখানে রেখে যদি 1 2 3 4 5 6 10 12 ক্লিক করেন, সিলেক্ট হবে না। এলিমেন্টের কাছাকাছি নিয়ে গিয়ে তারপর কন্ট্রোল চেপে ধরে করবেন, হয়ে যাবে। এখন সাপোজ এটার আমরা কালারটা চেঞ্জ করবো, 4 নাম্বার লেয়ারটা। এই যে কালার যেগুলো আমরা ক্লিক করে সিলেক্ট করলাম, সেটা কালার গুলো দেখবেন উপরে চলে আসছে। ঠিক আছে, আমি যদি আরেকটা সিলেক্ট করি এখান থেকে, দেখেন এটাতে ছিল 3টা কালার। এই যে গ্রেডিয়েন্টসটা আমরা ইউজ করছি, এটা 3টা কালার ছিল। তো আমরা যদি এই কালারগুলো চেঞ্জ করতে চাই, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কোন কালারটা আমরা চেঞ্জ করবো, আমরা তিনটাই চেঞ্জ করতে পারবো। আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি সাপোজ প্রথমে এই কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই। তারপরে এখানে ছিল আরেকটা কালার, এটাকে আমি কি করে দিব, ব্লু করে দিই। তারপরে এখানে ছিল একটা পিঙ্কিশ টাইপস এর কালার, এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি সাপোজ ব্ল্যাকই করে দিই। ঠিক আছে, করে দিলাম। তাহলে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো বাসায় গিয়ে খুব প্র্যাকটিস করবেন। আমি বেসিক ভাবে দেখাচ্ছি, প্রফেশনালিজমটা ফুটে উঠবে আপনাদের কাজের উপর। যত কাজ করবেন তত আপনার মাথায় এখানে ঢুকতেই থাকবে বা ঘুরতেই থাকবে। এখন অনেক সময় হয় কি, আমরা তো লেয়ার গুলো যেগুলো আনলাম এটা অটোমেটিক লিখার পিছে চলে গেছে। তো আমি যখন ফার্স্ট টাইম কাজ করব, তখন আমার লিখার উপরে লেয়ারটা চলে আসতে পারে। সাপোজ আমি এখন আপনাকে করে দেখাই, আমার লিখাটাকে সাপোজ আমি এখন সিলেক্ট করে নিলাম, এখন লিখাটাই সিলেক্ট হয়ে গেছে। লিখাটার বর্ডারটা দেখবেন একটু বড়, বাকিগুলোর বর্ডারটা একটু ছোট। তো যাই হোক, আমি লেখাটা সিলেক্ট করলাম। এরপর আমি এখানে 3টা যে ডট আছে, এই ডটে গেলাম। ডটে ক্লিক করার পর এখান থেকে পজিশনে আসলাম। পজিশনে আসার পর আমি এখান থেকে একদম লেখাটাকে আমি একদম 2 ব্যাক যদি দিই, একেবারে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের পিছনে একবারেই চলে যাবে। ঠিক আছে, 2 ব্যাক দেওয়ার মানে হচ্ছে যতগুলো আছে সবগুলো পিছিয়ে একসাথে পাঠিয়ে দেওয়া। আর ব্যাকওয়ার্ডে দেওয়া মানে হচ্ছে একটা একটা লেয়ার করে করে পিছনে পাঠানো। ঠিক আছে, আমি একটা ক্লিক করলাম, একবার পিছিয়ে গেল। এখানে মোট 4টা লেয়ার, তো লেখা বাদ দিলে থাকে 3টা। তাহলে আমি আবার ক্লিক করি, আরেকটা পিছিয়ে যাবে, আবার ক্লিক করি, আরেকটা পিছিয়ে যাবে, এবং এরপরে আর যাবে না। বাট এই কাজটা আমি যদি শর্টকাটে করতে চাইতাম, তাহলে 2 ব্যাকে যদি দিয়ে দিতাম, একবারেই হয়ে যেত। আমি এখানে একটু ব্রিফলি বলতেছি, কারণ এগুলো আপনারা এখন না বুঝলেও পরে বুঝবেন কেন আমি কথাগুলো বলছি। এখন লেখাটা দেখেন কি হলো, আমার যে এলিমেন্ট গুলো ছিল বা যে গ্রেডিয়েন্টস গুলো ছিল, সেগুলো একেবারে পিছিয়ে চলে গেছে, যেটা আপনাদের সাথে হতে পারে। সেক্ষেত্রে আপনারা লেখাটা কিভাবে ফ্রন্টে আনবেন, একদম সিম্পল। আবারও সেই লেখাটাকে কন্ট্রোল চেপে ধরতে হতে পারে। ঠিক আছে, আপনাদের সেটা কিভাবে ধরতে হবে সেটা আপনারা কাজ করার সময় বুঝবেন। তো আমার এই ক্ষেত্রে আমাকে এখানে যেটা হচ্ছে, আমি সরাসরি লেখাটা সিলেক্ট করে ফেলতে পারতেছি। তারপর লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে 3 ডটে যাব, আবার পজিশনে আসব। তারপর এখান থেকে আমি যদি 2 ফ্রন্টে দিয়ে দিই, তাহলে এখানে যতগুলো লেয়ার ছিল সবগুলোর সাথে একসাথে ফ্রন্টে চলে আসবে। আর আমি যদি একবার একবার করে ফরওয়ার্ডে ক্লিক করি, তাহলে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারের সামনে একবার 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 করে আসবে। ক্লিয়ার? তাহলে আমি 2 ফ্রন্টে দিই, কারণ যেহেতু আমার একবারে জিনিসটা আমি আনবো, আমি 2 ফ্রন্টে দিয়ে দিলাম এবং একবারে জিনিসটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু জিনিস ক্লিয়ার হলাম। এবার আসেন আমরা চাইলে ইফেক্ট দিতে পারবো ফ্রিতেই। ঠিক আছে, সাপোজ এই লেখাটা গ্রাহকরা যারা দেখবে, আমরা যখন এটা নিয়ে ফাইনালি কাজ করে পাবলিশ করে দিব, তারা কিভাবে দেখবে লেখাটাকে। আমরা এবার যাব ইফেক্টে। ইফেক্ট আমরা এখান থেকেও যেতে পারি, ডিরেক্ট লেখা আছে, অনেক সময় এখানে নাও থাকতে পারে, অনেক সময় দেখবেন যে 3 ডটের ভিতরে চলে যেতে পারে। ঠিক আছে, এবং এই 3 ডটের ভিতর থেকেও অ্যানিমেটের যে অপশনটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে ইফেক্টটাকে ক্লিয়ার করি, তারপর অ্যানিমেশনে আসবো। ইফেক্টে আসি। ইফেক্ট দিয়ে আপনারা অনেক সময় দেখেন, বিশেষ করে এটা মানুষের সাথে আমরা বেশি করি, অর্থাৎ আমি আমার ছবিটা দিয়ে ছবিটার চারপাশে একটা রেড কালার বা ইয়েলো কালার বা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমাদের ছবির সাথে। এটা আপনারা দেখেন না অনেক সময়, চোখে পড়ছে? মানে একটা মানুষ মাঝখানে আছে, মানুষটার চারপাশে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, বা একটা ইয়েলো বা একটা রেডিশ ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? এটা মানে একটা লাইন এঁকে দিছে আর কি। সেটা আমরা কিভাবে করি, এই ইফেক্ট থেকে করি, যেটা আমি আপনাদেরকে এখন লেখা থেকে করে দেখাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করে দিই, ব্ল্যাক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সাদা যে স্লাইডটা আমি নিছি বা ক্যানভাসটা নিছি, সাদা যে ক্যানভাসটা, এই ক্যানভাসটাকে আমি এখন কি করে দিব, বা লেয়ারটাকে আমি কি করে দিব, ব্ল্যাক করে দিব। সেটার জন্য সিম্পলি আমি এখানে যে কালার অপশন সেখানে ক্লিক করলাম, তারপরে এখানে ব্ল্যাকে ক্লিক করলে ফুল ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি যে হোয়াইট বা ব্ল্যাক করবো সেটা বুঝতে আসলে সুবিধা হবে। আমি এগুলো একটু ডিলিট করে দিই, এগুলো লাগবে না, শুধু এটাকে রাখলাম, আর ইমেজটা থাক একদিকে, অসুবিধা নাই। এখন এই লেখাটাকে আমি ইফেক্ট দিয়ে, ওই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন বাসায় গিয়ে সুন্দর করে। আপনি আপনার নিজের ছবিকে দিয়ে সেটার একটা কালার, পিছনে ব্যাক মানে পিছনে একটু ডার্ক কালার হলে জিনিসগুলো একটু সুন্দর লাগে। সাদা, সাধারণত আমরা সাদাটা বেশি ব্যবহার করি, সাদা বা ইয়েলো। এখন এটা করার জন্য যেটাতে করবেন, সাপোজ এটা একটা হিউম্যান পিকচার বা ফিগমেন্ট, এই লেখাটাকে আমরা হিউম্যান ধরে নিচ্ছি। তো এইখান থেকে আমরা এখানে একটু খুঁজতে হবে, এখানে স্টাইল আছে, আমরা একটু খুঁজবো, গ্লিচ, নিয়ন, ব্যাকগ্রাউন্ড, স্প্লাইস, ডাউন, শ্যাডো। এই যে শ্যাডো, শ্যাডোতে আমরা যাবো। শ্যাডোতে একটা ক্লিক করার পর এখানে কিছু আসবে না, এখানে আপনার একটা সেটিংস চলে আসছে। ঠিক আছে, এই সেটিংসে গিয়ে আসলে আমাদের মূল কাজগুলো করতে হবে, এবং কালারটা আমরা প্রথমে চুজ করবো। অর্থাৎ এখানে ব্ল্যাক এর সাথে আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিই বা
হোয়াইট লাইন কালারটা দিই প্রত্যেকটা লেখার সাথে, সেটা আমার মানাবে। তাহলে আমি এটাকে প্রথমে হোয়াইট করে দিই, কালারে ক্লিক করে আমি হোয়াইট সিলেক্ট করে নিলাম, হয়ে গেল সিলেক্ট। এইবার এইখানে যে জিনিসগুলো আছে, সেটিংস গুলো আছে, এগুলোকে দিয়েই আমার এই জিনিসটাকে ফুটাতে হবে। তাহলে আমি প্রথমে অফসেট আছে এটাকে একটু ফুল বাড়িয়ে দেখি কি হয়। ফুল বাড়ালে মোটামুটি ভিজিবল হচ্ছে, তাই না? তারপর ডিরেকশনটাকেও আমরা চাইলে ডানে না বামে, অর্থাৎ এখন এটা নিচের দিকে আছে, আমরা চাইলে এটা উপরে ডানে বামে করতে পারবো। তাহলে আমরা ডিরেকশনটাকে একটু নাড়িয়ে দেখি, এটা এখন উপরে চলে গেছে, আমার মনে হয় উপরেই জিনিসটা ভালো লাগতেছে। এবার ব্লার, অর্থাৎ জিনিসটা পুরোপুরি ক্লিয়ার না হয় একটু ব্লার টাইপসের থাকবে, এটাকে আমরা একটু ব্লার করে দিচ্ছি এবং ব্লারটা আমরা পুরো না করে 80 রাখলাম বা 81 রাখলাম। এরপর ট্রান্সপারেন্সি, এটাও আমরা সেম একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি কোনটাতে আসলে কিরকম লাগে। এটা মানুষের ছবির সাথেই সুন্দর হয়, লেখালেখির সাথে আসলে এতটা মানায় না। ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিই, আর একটু অফসেটটা একটু চেঞ্জ করে দিই, ব্লারটা আর একটু বাড়িয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে এই কালারটা তেমন একটা মানাচ্ছে না, তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে আমরা যে কাজগুলো আসলে জানি বুঝি। আমরা চাইলে বায়ারকে এরকম একটা কাজ যদি দেই, বায়ার বুঝবে যে এই কাজগুলো খুব সিম্পল। বায়াররা কাজ সিম্পল হোক আর কঠিন হোক, বায়াররা কিন্তু এত কিছু জানে না, বুঝে না। কারণ সবাই, আপনি যদি একাই মনে করেন যে আমি নিজেই প্রোডাক্ট কিনবো, আমি নিজেই প্রোডাক্ট সেল করবো, আমি নিজেই প্রোডাক্ট মার্কেটিং করবো, অর্থাৎ সব আমি করবো, বাইরে আমি এটার জন্য আলাদা ইনভেস্ট করবো না, তাহলে কোনো কাজই আপনার হবে। এখানে প্রত্যেকটা সেক্টরের জন্য এক একজন ইন্ডিভিজুয়াল লাগবেই। আপনার যদি আপনি বিজনেস করতে চান, প্রত্যেকটা সেক্টর এক একজনকে দায়িত্ব দিয়ে দিতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আসলে একজন একজন করে ওইরকম ফ্রিল্যান্সারও এক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন গ্রাফিক্স এর কাজটা হয়তো সে বায়ারটা আরেকজনকে দিল, ভিডিও এডিটিং এর কাজটা হয়তো আরেকজনকে দিল, মার্কেটিং এর কাজটা হয়তো একজনকে দিল, ঠিক আছে? এখন বায়ার যদি মনে করে যে একটা সেলার থেকে সব ধরনের সার্ভিস নেবে এবং সেগুলো সবগুলো প্রফেশনাল সার্ভিস হবে, এটা বায়ার কখনো নিতেও পারবে না। এবং ইভেন কেউ যদি বলে যে আমি সবগুলো সার্ভিস একাই দিব, এটা কখনো পসিবল না। আর সাধারণত আমরা যে সমস্ত দেশগুলো বায়ারদের সাথে কাজ করব, তারা এই ধরনের অনেক কাজ যদি আপনি বলেন যে আপনি সবগুলোতে একাই মাস্টার, তাহলে তারা বিশ্বাস করবেন। আপনি যে কোনো একটা সাইড নিয়ে যদি মাস্টার বলেন, তারা এটাকে থামস আপ করবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি একাই সব পারেন, এটা তাহলে তারা কখনোই বিশ্বাস করবে না। আর বিশ্বাস করলেও আপনি একা এতগুলো সার্ভিস কখনোই প্রোভাইড করতে পারবেন না প্রফেশনাল ভাবে। বাট আমরা বেসিক সবকিছুই কিন্তু জেনে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি শ্যাডোটা আনতে পারলাম। এরপর আরো অনেকগুলো অপশনস আমরা ছিল দেখলাম। ইফেক্টস আবার যাচ্ছি আমরা, এটা মোটামুটি শেষ। এখানে আরো অনেকগুলো ইফেক্ট ছিল, নিয়ন সাইন, তারপরে গ্লিচ ছিল, ঠিক আছে? এগুলো কোনটা কি, তারপরে কার্ভ। আমরা অনেক সময় লেখাগুলোকে ডিজাইন করে দেখে না, গোল বাঁকা এরকম সেরকম করে দেখে না, এখান থেকে আমরা সেটা করতে পারবো। আমি যদি এখন কার্ভে একটা ক্লিক করি, দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। এবং এই কার্ভের নিচে একটা সেটিংস আছে, অর্থাৎ আমি ঠিক কতটুকু গোল করে লেখাটাকে দেখাবো, ঠিক আছে? এবং সেই গোলটাকে উপর থেকে আসবে না নিচে থেকে আসবে, এই কার্ভ ধরে আপনারা বাঁকা সোজা করে সুন্দর করে জিনিসগুলো করে দেখবেন। এটা কার্ভ থেকে কার্ভ। এবার আমি একটু বড় করে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর এগুলো আপনারা বাংলা লেখার মধ্যে করবেন না, কারণ বাংলা লেখার মধ্যে করতে গেলে যুক্ত বর্ণ থাকলে সেগুলো আসলে হয় না। আমরা ফন্টটা একটু বেশি বড় হয়ে গেছে, ফন্টটা একটু ছোট করে দিই, তাহলে সুন্দর লাগবে। আমি এখানে 70 দিয়ে লিখতে পারি। 70 তে দেওয়ার পর এগুলো আপনারা একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, মানে কিভাবে করলে জিনিসটা আসলে সুন্দর হয়, ঠিক আছে? এটা মোটামুটি কার্ভ হয়ে গেছে। আচ্ছা, এখানে সেন্টারিং এর ব্যাপারটা, আপনারা যখন একটা জিনিস নিয়ে মুভ করবেন, দেখেন এখানে একটা অন্য, এটা হচ্ছে পিঙ্কিশ কালারের একটা লাইন চলে আসছে, ঠিক আছে? এবং পিঙ্কিশ কালার লাইনটা দুই দিক থেকে আসতে হবে, দেখেন এখন দুইটা আসছে। অর্থাৎ সেন্টারিং করার সময় আপনারা যে কোনো একটা জিনিসকে ক্লিক করে ধরে রেখে মাউস থেকে ডানে বামে উপরে নিচে করবেন, এবং একেবারে সেন্টারটা বোঝার জন্য এখানে দুই দিক থেকে চিহ্ন আসছে এবং মাঝখানে দেখেন একটা একটাকে ছেদন করছে, অর্থাৎ এখন এটা বরাবর সেন্টারে আছে। কিন্তু আমি যদি একটু বাম পাশে নিয়ে যাই, একটা চিহ্ন কিন্তু বা একটা লাইন কিন্তু চলে গেছে, তার মানে এটা সেন্টারে নাই। এগুলো আপনারা যত কাজ করবেন আপনারা নিজেই বুঝে যাবেন, ঠিক আছে? প্রথমে আমি এটাকে সেন্টারে আনলাম, তারপরে আবার এটাকে ধরবো, এটাকে সেন্টারে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে সেন্টারটা আপনারা বুঝতে পারতেছেন। এখানে যে অ্যালাইনমেন্ট সাইনটা দেওয়া আছে, এটা অনেক সময় আপনাদের কাজ করবে না, ঠিক আছে? সেজন্য আমরা ম্যানুয়ালি একটু কাজ করব। আর এই কাজগুলো করার সময় একটু আপনারা মাঝে মাঝে কন্ট্রোল চেপে ধরে এই মাউসের যে স্ক্রলারটা আছে, এটা একটু উপরে ঘুরিয়ে জুম করবেন, অথবা এখানে একটা জুমের সাইন আছে, এটা ধরে আপনারা একটু জুম করে করে দেখবেন যে আপনি যে ডিজাইনিংটা করলেন, সেই ডিজাইনিং এর যে লোগোগুলো বসালেন বা যে লেটার গুলো বসালেন, সেগুলো একটা নির্দিষ্ট মাপে আসছে কিনা। আর এই যে পাশে যে সাইড মেনুটা আছে, এটা যদি সমস্যা করে, এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করবেন, হাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে একটু কাজগুলো জুম করে করে অনেক সময় দেখতে হয়, অনেক সময় জুম আউট করে করে দেখতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো বারবার করে করে দেখবেন। এই ক্ষেত্রে আপনার কাজের যেই নিখুঁত যে জিনিসটাকে আমরা বুঝাই আসলে অপটিমাইজেশন করে যে নিখুঁতটা করা হয় বলা হয়, সেই নিখুঁত ভাবটা আপনার ছবির মধ্যে বা আপনার কাজের মধ্যে আসবে। আপনি যদি জুম আউট থাকা অবস্থায় মনে করেন ডিজাইন গুলো কমপ্লিট করে ফেললেন এবং কমপ্লিট করে সেটা ডাউনলোড করে বিভিন্ন জায়গায় পাবলিশ করা শুরু করে দেন, তাহলে আপনার কাজের মধ্যে যে খুঁতগুলো আছে
আপনার চোখে ধরা না পড়লেও অনেকের চোখে ধরা পড়বে, সেজন্য আপনারা জুম ইন জুম আউট করে করে প্রত্যেকটা কাজ নিখুঁত হয়েছে কিনা সেটা এনশিওর করবেন। এবং এই কাজগুলো প্রাইমারি পর্যায়ে যখন আপনারা শুরু করবেন তখন অনেক সময় সাপেক্ষ হবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনারা খুব ইজিলি জিনিসগুলো চোখের পলকেই করে ফেলতে পারবেন। এবং এটা করার জন্য আপনাদের কম করে 15 দিন এটা নিয়ে একটু পড়ে থাকেন, এমন না যে সারাদিন পড়ে থাকবেন। চেষ্টা করেন প্রথম, যেমন এখন আমাদের সময় আছে, আপনারা এখন 4-5 ঘন্টা করে দেরি, মোটামুটি যদি 2 দিন কাজ করেন 10 ঘন্টা হয়ে যাচ্ছে। এরপরে আপনারা ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা করে যে কোনো একটা ডিজাইনিং এখানে করেন। এভাবে করতে করতে আপনারা ক্যানভাতে অনেক এক্সপার্ট হয়ে যাবেন, এবং ক্যানভায় যত এক্সপার্ট হবেন আপনারা গ্রাফিক্স ডিজাইনার না হলেও বাইরের জিনিসটা আসলে বুঝবে না যে আপনি আসলে কি এগুলো ফটোশপে করছেন, ইলাস্ট্রেটরে করছেন, না এভাবে ক্যানভা দিয়ে করছেন। বাইরে এগুলো বুঝবেন, কিন্তু বাইরে এটা বুঝবে যে না আপনার কাজের কোয়ালিটি ভালো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? শ্যাডো দেখলাম, তারপরে কার্ভ করা হয় সেটা দেখলাম, ফন্ট চেঞ্জিং এর ব্যাপারগুলো, বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো যে এখানে কিভাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন। এখন অ্যানিমেশন অ্যাড করার জন্য যে ইফেক্ট গুলো অ্যাড করছি সেগুলো আমরা সিম্পলি ডিলিট করে দিই। কন্ট্রোল জেড চেপে চেপে আগের পজিশনে চলে যাচ্ছি আমরা, কন্ট্রোল জেড, একদম সাপোজ পুরো আগের পজিশনে চলে আসি। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে যেটাতে কাজ করব সেটা একবার সিলেক্ট করব। অনেক সময় 3 ডটের ভিতরে লেখাগুলো চলে যাবে, আবার অনেক সময় বাইরে চলে আসছে। আমরা একটু আগে 3 ডটের ভিতরে গিয়ে অ্যানিমেশনটা দেখতে পাইছিলাম, যেটা এখন কিন্তু সরাসরি আমার সামনে চলে আসছে, তাই না? তাহলে এখন সরাসরি আমি অ্যানিমেশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিছু ফ্রি প্ল্যান আছে, যেমন এই যে রাইজ হবে, যেমন আমি যেটার উপরে কার্সর রাখবো সেটাই কিন্তু এখানে অ্যানিমেট হয়ে দেখাবে। আমার এখানে যে লেখাটা আছে সেটা অটোমেটিক অ্যানিমেট হবে। যেমন আমি যদি আরেকটাতে নিই, লেখাটা গ্রাহকদের সামনে ঠিক এইভাবে আসবে, এটাতে দিলে এরকম আসবে। তারপর আরো কিছু যদি দিই ব্রেথ, এখানে দিলে জিনিসটা আস্তে 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 বড় হচ্ছে। এবং এর পরের গুলো আসলে পেইড ভার্সনে গেলে আমরা করতে পারবো। ঠিক আছে? এবং এরপরে দেখেন সিম্পল রাইটিং, অর্থাৎ সেটা লেখা একটার পর একটা লেখা হয়ে দেখাবে। এগুলো আগে ছিল না, পরে এগুলো এডিট করা হয়েছে এখানে, মানে পরে আসছে এই জিনিসগুলো। তারপরে অ্যাসেন্ট, অর্থাৎ নিচে থেকে একটা একটা করে উঠবে, শিফট উপর থেকে একটা একটা করে আসবে। তারপরে এখানে ব্লক, এটা আমার খুব পছন্দ, এটা আপনারা ইউজ করতে পারেন। ব্লক এটা আসলে এখানে পুরো জিনিসটা একটা লাইনে, তো এই কারণে ব্লকে জিনিসটা একসাথে আসতেছে। কিন্তু আপনারা যদি জিনিসটা এমন হতো, যেমন আমরা যদি করে দেখাই, এটা ফন্টটা আমি একদম ছোট করে দিই, 15 করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করতে হবে, 15 করে দিলাম। এবং এটাকে আমি একটা কাজ করি, ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, যে কোনো জিনিস আপনারা যদি ডুপ্লিকেট করতে চান, সাপোজ এই ছবিটা ডুপ্লিকেট করবেন, জাস্ট সিলেক্ট করবেন এবং এখানে প্লাসে যদি ক্লিক করেন ছবিটা ডাবল হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে? আমার এখন লেখাটাকে সাপোজ ডুপ্লিকেট করতে হবে, সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি সাপোজ 4টা লাইন নিয়ে নিলাম, 1টা 2টা। এই যে আমরা অ্যালাইনমেন্ট গুলো করতেছি খুব সাবধানে করবেন, এবং এইগুলো করার সময় অবশ্যই জুম ইন জুম আউট করে বারবার দেখবেন যে প্রত্যেকটার সাথে মিলছে, একটুও ডানা বামা হয়নি। এবং এখানে কিছু ক্যানভার যে ইন্টেলিজেন্সি সিস্টেমটা সেটা অনেক ভালো, এবং আপনাকে এখানে বুঝাচ্ছে এই যে 3টা লাইন চলে আসছে যে হ্যাঁ পজিশন ঠিক আছে, এগুলো একটু খেয়াল করে করে কাজ করবেন। কিন্তু এইখানে একটার সাথে যে একটা স্পেসিং, এই স্পেসিং গুলো আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু ক্যানভা দিয়ে আপনাকে ওইভাবে বোঝাবে না, বা এখানে একটা স্কেলের ব্যাপার আছে। আচ্ছা, আমরা স্কেলটা পরে যাচ্ছি। আমরা আগে যে বক্সিংটা দেখাতে চাচ্ছিলাম, এখন এই লেখাগুলোতে থাকা অবস্থায় আমরা এখান থেকে আবারও অ্যানিমেটে চলে যাচ্ছি। এবং যাওয়ার পর আমরা এখান থেকে কোথায় ছিলাম, কোনটা জানি আপনাদেরকে বলতেছিলাম, ব্লক। ব্লকটা কোথায় চলে গেল? এই যে ব্লক। এখন দেখেন লেখাগুলো অনেক সুন্দর লাগতেছে না? আমি আবার দেখাচ্ছি, এখন সুন্দর আসতেছে না জিনিসগুলো? তাহলে লেখাগুলো যখন অনেক বেশি হবে তখন ব্লকটা দিলে আপনারা খুব সুন্দর লাগবে। আর এগুলো পেইড ভার্সন, পেইড ভার্সনে অনেকগুলো আছে। তারপরে এখান থেকে ফটো ফ্লো, আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন কোনটাতে সুন্দর লাগে আসলে। দেখেন এখানে কিন্তু ফটোটা জুম হবে, আমি একটু এগুলোকে সবগুলোকে ধরি, একটু সরিয়ে দিই, ফটোটাকে এখানে নিয়ে আসি, ফটোটা কিন্তু এখানে জুম হবে। এই যে ফটো ফ্লো, ফটোটা কিন্তু মুভ হচ্ছে, অর্থাৎ ফটোটা মনে হচ্ছে যেন একটা জীবন্ত কোনো কিছু, তাই না? তাহলে এইভাবে আমরা একটা লাইভ ইফেক্টও আনতে পারি। ফটো রাইজে যদি সিলেক্ট করি তাহলে ফটোটা নিচে থেকে উপরে উঠতেছে। ঠিক আছে? তাহলে জিনিসগুলো আপনারা বাসায় করবেন, আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা যতগুলো দেখাচ্ছি সেগুলোর বাইরেও যদি এখানে কিছু থাকে সেগুলো করবেন, অনেক কিছুই আছে এখানে। আচ্ছা, এরপর আমরা একটু ক্লাস নোটসে যাই, আর কি কি ছিল আজকে। শেপ, তারপরে অনলাইন সাইট দ্যাট উই ইউজ ফর কাস্টমাইজেশন, ক্যানভা, স্ন্যাপা। ক্যানভাটাই সবচেয়ে বেস্ট, স্ন্যাপা অনেকে ইউজ করে, আমরা একটা যে কোনো একটা পারলেই হবে। আপনারা যদি ক্যানভা শিখে নেন স্ন্যাপাতেও আপনারা কাজ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যানিমেশন মেকার, আমরা চাইলে খুব সহজ অ্যানিমেশন মেক করতে পারবো। অর্থাৎ আমরা যেহেতু ফ্রি ভার্সনে আছি ক্যানভার, তাহলে আমরা ক্যানভাতে কিন্তু অ্যানিমেশন মেক করতে পারবো না। ঠিক আছে? একটা লিমিটেশন আছে, সেই ক্ষেত্রে আমরা ডিজাইনটা ক্যানভাতে করব
এবং সেটা আমরা নিয়ে চলে যাব অন্য একটা সাইট, তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ইজি গিফ। আমরা একটু দেখাই আপনাদেরকে। সাপোজ আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার লাগবে না। এবং এখানে যে স্লাইডটা আছে, আচ্ছা আমি লেখাগুলো একটু আগে সেন্টারে নিয়ে চলে আসি এবং একটু বড় করে দিই। বড় করার পর আবার সেন্টারটা শিওর হওয়ার জন্য আমরা একটু ডানে বামে মুভ করে দেখবো। হ্যাঁ, এখন আমার জিনিসটা সেন্টারে আছে এবং এই স্লাইডটাতে আমার লেখা আছে 4টা। সাপোজ আপনার 4টা হোক, 5টা হোক, 10টা হোক করতে পারবেন। আমি এই 4টা দিয়ে একটা ডেমো দেখাচ্ছি। আপনার প্রথম কাজ হচ্ছে প্রথম স্লাইডটাকে আগে রেডি করে নেওয়া। যেমন সাপোজ আমার এই প্রথম স্লাইড কমপ্লিট রেডি আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ফেলে দিয়ে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এলিমেন্টসে চলে যাই, গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করাই ছিল। গ্রেডিয়েন্ট থেকে আমরা একটা কালার চুজ করে নিই, অনেক কালার আছে, আমি র্যান্ডমলি এটা নিয়ে নিচ্ছি শর্টকাট। এটাকে একটু আমরা বড় করে দেই, পুরো ক্যানভাসে আমি এটা ছড়িয়ে দিলাম। ঠিক আছে, আমার প্রথম স্লাইডটা অ্যানিমেশন যখন আপনারা মেক করবেন তার আগে আপনার একটা স্লাইড কমপ্লিট রেডি করতে হবে। রেডি করার পর সাপোজ এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল, এখানে আরেকটা ইনফরমেশন, এখানে আরেকটা, এখানে আরেকটা, অর্থাৎ 4 ধরনের ইনফরমেশন। তো এই যে স্লাইডটা, এই স্লাইডটা কমপ্লিট রেডি করবেন। কমপ্লিট রেডি করার পর এইটাকে আমরা ডুপ্লিকেট করতে থাকবো। এটা এইখান থেকে করতে হবে, ডুপ্লিকেট পেজ। একটা জিনিস খেয়াল করেন, আমি এইখান থেকে যদি ডুপ্লিকেটে ক্লিক করি এটা এই স্লাইডের উপরে ডুপ্লিকেট হতে থাকবে, বাট আমি আসলে স্লাইডের উপরে করব না, আমার সম্পূর্ণ নিউ একটা পেজ লাগবে। এবং এভাবে এখানে যদি 4টা ইনফরমেশন থাকে আমি 4টা পেজ নিব, এখানে যদি 6টা থাকে আমি 6টা পেজ নিব, এখানে যদি 10টা থাকতো আমি 10টা পেজ নিতাম। তবে প্রথম কথা হচ্ছে প্রথম স্লাইডটা কমপ্লিট রেডি করে নিব। রেডি করে নেওয়ার পর এখান থেকে আমরা ডুপ্লিকেট পেজে ক্লিক করব 4বার, যেহেতু আমার ইনফরমেশন আছে 4টা। তাহলে আমার 4টা স্লাইড হয়ে গেছে এবং প্রত্যেকটাতে লেখা থাকবে যে পেজ 1। আপনারা চাইলে এখান থেকে একটা পেজ 1 এর টাইটেল দিয়ে দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা পেজকে আলাদাভাবে একটা টাইটেল দিয়ে দিতে পারবেন যদি চান। এটা আমরা করি না, দরকার হয় না। পেজ 3, পেজ 4, 4টা পেজ হয়ে গেল। এইবার আমাদের যে কাজটা হবে, প্রথম পেজ থেকে আমরা শুধু প্রথম ইনফরমেশনটা রেখে বাকিগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, সেকেন্ড পেজে এসে প্রথমটা ডিলিট করব, সেকেন্ডটা থাকবে, থার্ড ফোর্থ ডিলিট করে দিব। তারপরে এখানে এসে প্রথম দুইটা ডিলিট করব, 3 নাম্বারটা থাকবে, 4 নাম্বারটা ডিলিট করে দিব। এখানে প্রথম 3টাই ডিলিট হয়ে যাবে, আমি বুঝিয়ে দিচ্ছি, 4 নাম্বারটা থাকবে। তাহলে সেম সাইজ, সেম সবকিছু, জাস্ট লেখাগুলোর যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা কি করলাম, প্রথম পেজেরটা প্রথম জায়গায় থাকলো, সেকেন্ড পেজেরটা সেকেন্ড পজিশনে থাকলো, প্রথম পজিশন থেকে আমরা ডিলিট করে দিলাম। বুঝতেছেন জিনিসগুলো? তারপর নিচে যে 3-4 ইনফরমেশন ছিল সেগুলো কিন্তু নাই, অর্থাৎ প্রত্যেকটা পেজে একটা একটা ইনফরমেশন আছে অ্যানিমেশন করার জন্য। ঠিক আছে, এখন বুঝবেন কাজগুলো যখন আমি ফাইনালি এটা রেন্ডার করব তখন বুঝবেন কেন আসলে আমরা এভাবে ডিলিট করে দিলাম। অর্থাৎ যখন জিনিসটা অ্যানিমেট হবে তখন কিভাবে হয় সেটা আমরা দেখবো। এখন আপাতত জাস্ট কাজগুলো এভাবে করতে হয়, এটা বুঝেন। এখন আমার মোটামুটি অ্যানিমেশন করার জন্য 4টা, 5টা, 10টা যতগুলো ইনফরমেশন ছিল সেভাবে আমরা স্লাইডগুলো ততগুলো রেডি করে ফেললাম। রেডি করে ফেলার পরে আমরা এই প্রত্যেকটা স্লাইড ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা এই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ডাউনলোডের নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর সাপোজ আপনি এখানে অনেকগুলো পেজ করলেন, তার মধ্যে একটা দুটো পেজ দরকার নেই, সেটাও আপনারা এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। যেমন আমার এখান থেকে এই যে অল পেজেস লেখা আছে, সাপোজ আপনি এখান থেকে 3 নাম্বার পেজটা আপনার দরকার নেই, আপনি নেবেন 1, 2 আর 4, এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আর যদি সবগুলো লাগে তাহলে এখানে অলে আমরা দিয়ে ডানে রেখে দিচ্ছি, যেহেতু আমরা সবগুলোই নিব। আর অবশ্যই আমরা যখন অ্যানিমেশনের মেকিং এর কাজগুলো করব অবশ্যই পিএনজিতেই রাখবো। একটা জিনিস আবারও খেয়াল করেন, যদি আপনারা এসইও রিলেটেড কোনো কাজ হয়, অর্থাৎ মার্কেটিং প্লাস এসইও, বাইরের জন্য আপনি দুইটা কাজই একসাথে করতে চান, তখন কিন্তু আমরা জেপিজি আকারে ডাউনলোড করব। ঠিক আছে, আর যখন আমরা এই ধরনের জাস্ট মার্কেটিং কাজের জন্য ব্যবহার করব তখন আমরা অবশ্যই পিএনজি। আর আপনি যদি কোনো অ্যানিমেশন তৈরি করতে চান অবশ্যই আপনাকে পিএনজিতেই নিতে হবে, কারণ আপনারা সবাই জানেন পিএনজি এর ওয়েব প্রেজেন্সটা সুন্দর, নিখুঁত এবং দেখতে ভালো লাগে, উজ্জ্বলতা একটু বেশি থাকে জেপিজির থেকে বা আদার যে ফরম্যাট গুলো আছে সেগুলো থেকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে পিএনজি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখানে সিম্পলি ডাউনলোডে দিয়ে দিতে পারি। আবার আপনি চাইলে আপনি যে প্রিভিয়াস সেটিং, অর্থাৎ এই সেটিং এ প্রত্যেকবার আপনি ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে আপনি এখানে একটা টিক মার্ক দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নাই। আমি ডাউনলোডে ক্লিক করে প্রত্যেকটা স্লাইড ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, প্রথমে এটা এখানে রেন্ডার হবে, তারপরে এটা মূলত ডাউনলোড হবে এবং এটা জিপ আকারে আসবে। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, অ্যানিমেশন তৈরি করার জন্য আমি আমার ফাইলে চলে যাই, এখানে যে লিংকটা আছে এখান থেকে আমরা easygif/maker এটার একটা সাইট ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। এরপর আমরা যে ছবিগুলো এইমাত্র ডাউনলোড করলাম সেটা আসলে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। আমি এটার উপরে রাইট ক্লিক করলাম, তারপর আমার এখানে 7zip ইনস্টল করা আছে, আমি এই জন্য 7zip দিয়ে করবো। আপনাদের এখানে যদি উইন্ডোজ এক্সপ্লোরার থাকে, উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে খুব সহজেই করা যায়। ডাবল ক্লিক করলেই ফোল্ডারের ভিতরে গিয়ে সবগুলো মুভ করে নিতে পারবেন। আমি 7zip যেহেতু, আমি এরপর এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করে দিব।
তারপর ওকে করে দিব। তারপর এখানে একটা সেম ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এই ফোল্ডারের ভিতরে আমরা যে 4টা ছবি তৈরি করছি সেগুলো থাকবে। এই 4টা ছবিকে মূলত আমি এই সাইটটাতে আপলোড করব। আমি চুজ ফাইলে যাচ্ছি, তারপর ফোল্ডারে যাচ্ছি, তারপর সবগুলো সিলেক্ট করে দিলাম, এরপর এখানে আমি সিম্পলি ওপেনে ক্লিক করে দেব। তাহলে এখানে 4টা ফাইল মোটামুটি আপলোডে ক্লিক করার পর সবগুলো ফাইল চলে আসবে, সবগুলো চলে আসছে। এবং এইখানে দেখেন এই যে 20, এটা হচ্ছে মিলি সেকেন্ড, এটা আমরা একটু বাড়িয়ে দিই, কারণ 20 মানে এটা চোখের পলক ফেলার আগেই শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি কি, আপাতত বোঝার সুবিধাতে আমি 600 করে দিচ্ছি, অর্থাৎ 600 মিলি সেকেন্ড। ঠিক আছে, এরপরেও আরো অনেক সেটিংস আছে, আমি সেগুলোতে যাবো না। আমি সিম্পলি আগে মেকে গিফে ক্লিক করে দিব এবং এটার একটা প্রিভিউ এখানে আসবে। এই যে দেখেন একটা প্রিভিউ আসছে, 600 মিলি সেকেন্ড একটু বেশি, যার জন্য একটা থেকে একটা স্লাইডে যেতে একটু সময় নেবে। এটা আমাদের আর একটু কমিয়ে দিতে হবে, যেহেতু এটা আসলে অ্যানিমেশন। এটা এত বেশি না দিয়ে আমরা একটা কাজ করি, 100 রেখে দিচ্ছি। এবার আবারও আমরা এখান থেকে মেকে গিফে ক্লিক করব, একটু সময় লাগবে। এখন এই ছবিটা যদি আমরা ডাউনলোড করি, এটা কিন্তু এরকম ভাবেই প্লে হতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা কি হয়ে গেল, গিফ ফাইল। সাধারণত গিফ ফাইল গুলো অ্যানিমেটেড ফাইল হয়। তাহলে এটা যদি আমি ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দিই, তাহলে সবাই জিনিসটাকে এইভাবে দেখবে। এবং এখানে আপনার আরো কিছু এডিটিং এর অপশন আছে, এখানে কিছু দেখতে পাচ্ছেন, রিসাইজ, রোটেট, ক্রপ, কাট, অপটিমাইজ, ইফেক্ট, স্প্লিট, অ্যাড টেক্সট। আপনি এই যে কাজগুলো করলেন, এটার উপরেও চাইলে এখান থেকে এক্সট্রা কিছু লেয়ার বা এক্সট্রা কিছু এডিটিং আপনি এই সাইটের মাধ্যমেও করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় করবেন, এগুলো আমরা সাধারণত করি না, বাট করে দেখবেন। কারণ আপনারা এখানে যখন ঘাটাঘাটি করবেন, এই যে এখানে অনেকগুলো অপশনস আছে। যেমন আমি এখান থেকে চাইলে ইফেক্ট অ্যাড করতে পারি। আমি ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর কি ধরনের ইফেক্ট দিব, এখানে কিছু সেটিংস চলে আসছে। আমি আমার ভিডিওটা একটু মুভ করে দিচ্ছি। এখানে দেখেন গ্রে স্কেল, আমি যদি গ্রে স্কেলে ক্লিক করি, দেখেন কি হয় ব্যাপারটা, একটু সময় লাগবে। গ্রে স্কেল দেওয়ার পর আমরা এখান থেকে আবার মেকে গিফে ক্লিক করি, অ্যাপ্লাই সিলেক্টেডে ক্লিক করি। এই যে আমরা গ্রে স্কেলে দেওয়ার পর দেখেন ব্যাপারটা একটু এরকম হয়ে গেছে, অর্থাৎ ছবিটা আরো ইউনিক হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এগুলো একটু ইউজ যদি করে বাইরের জন্য কাজ করেন বা নিজের জন্য কাজ করেন, মানে বাইরের মধ্যে আপনি যে আসলে কিছু জানেন, সেটা আপনার দায়িত্ব হচ্ছে যে সেটা বের করে নেওয়া। আপনি নিজের ভিতরে যে কিছু আছে সেটা বের করে দেওয়া এবং বায়ারকে সেটা দেখানো, যে বলা লাগবে না আপনার কাজের কোয়ালিটি দেখে বুঝে ফেলবে বায়ার না যে আপনি কিছু জানেন বা আপনি আসলে কিছু শিখছেন। ঠিক আছে, এই জন্য আমরা প্রত্যেকটা কাজ সেভাবে করবো। এবং এখানে যে অপশন গুলো আছে একটু ঘেটে ঘেটে দেখবেন, রাইট। আপনারা যদি কোনো কিছু লিখতে চান সেটাও করতে পারবেন। লোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, কি লিখবেন? সাপোজ আমরা কি লিখবো, এ ট্রাস্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। তারপর এখান থেকে আমরা ফন্টের সাইজ চাইলে একটু বড় করে দিতে পারি। ফ্রেম, ইমপ্যাক্ট, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন। আমরা জাস্ট আপাতত সেটে ক্লিক করে দিচ্ছি, সেট। দেখেন এটা একদম নিচে চলে আসছে লেখাটা, এবং লেখাটা ফন্টটা একটু ছোট করতে হবে, কারণ এটা একদম কাটার অংশে চলে গেছে। ফন্টটা আমরা একটু ছোট করে দিই, 25 রেখে সেট করে দিচ্ছি। হ্যাঁ, এটা প্রত্যেকটা স্লাইডে, এখানে দেখেন আমাদের স্লাইড ছিল কয়টা, 4টা না? কয়টা ছিল? একটা। আমরা লিখছি কিন্তু একটাতে, যেটাতে লিখছি শুধু সেটাতেই থাকবে, এই যে নিচে। বাকিগুলোতে কিন্তু আমাদের আসবে না। যদি আপনি লিখেন তাহলেই আসবে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো আশা করি আপনারা বুঝতেছেন, বুঝে কাজ করবেন করার সময়। এবং এখানে আরো যে অপশন গুলো আছে, আমরা সাধারণত লেখালেখি আসলে করি না, আমরা সাধারণত ইফেক্টে অ্যাড করবো, এতে আমাদের ছবিগুলো আরো সুন্দর হবে। তারপর আমরা এখান থেকে আর কি করতে পারি, ফ্রেমও দিতে পারি। ফ্রেমে একটা ক্লিক করব, তারপর এটা লোড হতে একটু সময় নেবে। এখানে ক্রস ফেড ফ্রেম, ডোন্ট স্টেক ফ্রেম, আমরা রিমুভ দ্য ফ্রেম ওয়েন। আচ্ছা, আমরা এটা এখান থেকে দিয়ে দিতে পারি। আপনারা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো আমরা ইউজ করছি কবে আসলে মনে নাই। যাই হোক, এটা এভাবে রেখে দিচ্ছি। তারপর মেকে গিফে আবার ক্লিক করে দেখি, একটু সময় লাগবে রেন্ডার হতে। এই জায়গাটাতে আসলে রেন্ডার হচ্ছে। আচ্ছা, এখানে ফ্রেমটা আসতেছে না, বাট ফ্রেমের পরিবর্তে আমরা যে কাজটা করলাম, দেখেন এখন যে কাজটা করছি এই মাত্র, সেটা একটা লেখা চলে যাওয়া অবস্থায় আরেকটা লেখা আসতেছে, বাট ওটা কিন্তু থাকতেছে। দেখেন ওই লেখাটাও পড়া যাচ্ছে, এটাও কিন্তু একটা দারুণ ইফেক্ট। এখান থেকে তাহলে আমরা ম্যাক্সিমাম যেটা ইউজ করি সেটা হচ্ছে ইফেক্ট। তারপর এখান থেকে আপনারা চাইলে লেখালেখির যে অপশনটা সেটাও বুঝলেন। ফ্রেমে কাজ করতে চান সেগুলো আপনারা ক্যানভাতেই করতে পারবেন। ক্যানভাতে এখানে এসে এলিমেন্টে থাকা অবস্থায় জাস্ট এই যে গ্রেডিয়েন্ট লিখলাম, এখানে ফ্রেম লিখে দিবেন, FRAMES। ফ্রেমস লিখে যদি আমরা সার্চ করেন,
দেখবেন এখানে অলরেডি চলে আসবে অনেক অনেক ফ্রেম। কোন ফ্রেম গুলো নিতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনারা চুজ করে দিবেন। আচ্ছা, এখানে যে ফ্রেম গুলো আসছে এর বাইরেও আসলে অনেক ফ্রেম আছে, একটু খুঁজবেন। এই যে ফ্রেম, এই ফ্রেম গুলোর মানে কি জানেন? এই যে আমি একটা ল্যাপটপের সায়েন্স, সাপোজ আমি এখানে একটা পেজ অ্যাড করি, অ্যাড পেজে গেলাম, তারপরে এই যে একটু আগে ল্যাপটপ দেখলাম বা মোবাইল দেখলাম, আচ্ছা ল্যাপটপটাই সুন্দর হবে, ল্যাপটপটা নিলাম। এটা সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে বোঝা যাচ্ছে না, আমি একটু ব্ল্যাক করে দিচ্ছি বা রেড করে দিই, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এখন আপনি যদি কোনো ছবি, এই যে এটা একটা ল্যাপটপ, এই ল্যাপটপের এই স্ক্রিনে কোনো একটা ছবি যদি দেখাতে চান, যেমন আমি আপলোড থেকে আমার যে ছবিটা ছিল সেটাকে দিই, একটু ছোট করে নিই, তারপর ছবিটাকে জাস্ট ল্যাপটপে দিয়ে দিলাম, তাহলে জিনিসটা এখন কি হয়ে গেল, কি হয়ে গেল, মানে ল্যাপটপের স্ক্রিনে ওই ছবিটা ছিল। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না? অর্থাৎ এই ধরনের যে ফ্রেমস গুলো আছে, এই ফ্রেমস গুলো আসলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। আবার ফটো ফ্রেম, ফটো ফ্রেম, দেখি ফটো ফ্রেমের কি অবস্থা। এইরকম অনেক ফ্রেম কিন্তু থাকে। আচ্ছা, এগুলো যদি আমরা ক্যানভাতে নাও পাই, যেমন আমরা ক্যানভাতে ইনাফ পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে চলে যাবো, তারপরে এখানে লিখবো ফটো ফ্রেম, লিখে সার্চ করব, আনলিমিটেড ফ্রেমস চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ফ্রেম আমরা নিয়ে নিই র্যান্ডমলি, খুব বেশি সময় নষ্ট না করে। এটা নিয়ে নিচ্ছি, এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে এবার এখানে আমরা কি করব, ক্যানভাতে আপলোড করব। ক্যানভাতে চলে আসলাম, তারপরে আপলোডে চলে যাব, তারপরে আপলোডে যাব আবার, তারপরে এখান থেকে আমাদের যেখানে ফাইলটা ছিল সেটা দেখিয়ে দেবো, এইখানে নিয়ে আসবো। আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি আবার, তারপর ফ্রেমটা এখানে নিয়ে আসি, পিছনের কালারটা আমরা সাদা করে দিই। এবার এটাকে যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করে নিতে চেষ্টা করব, কারণ এটা যেহেতু আমরা ফ্রেমের সাইজের ক্যানভাসটা নিই নাই বা লেয়ারটা নিই নি, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না। এবার এখানেও কিন্তু সেম কাজটা আমরা করতে পারবো। এখানে এবার আমি যদি আমার ছবি, সাপোজ মনে করেন যে এই ছবিটা যেটা ছিল এটা আমারই ছবি, এটা আমি, ঠিক আছে, এটাকে আমি একটু রিসাইজ করে দিলে জিনিসটা, যেহেতু সাদা সেহেতু বোঝা যাচ্ছে না। কিন্তু যদি এমন হতো যে এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যেমন আমরা এখানে যে ছবিগুলো ডাউনলোড করছিলাম গত ক্লাসে, হ্যাঁ এটা, আচ্ছা, আমরা নেট থেকে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো আমাদের যে ফরম্যাটে দরকার সেই ফরম্যাটে কিন্তু অনেক সময় নাও পেতে পারে। যেমন এই ছবিটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এটার ফরম্যাটটা একটু খেয়াল করেন, লাস্টের তিনটা এক্সটেনশন দেখেন, WEBP। এটা আপনারা কিভাবে পাবেন? অনেকের পিসিতে আপনার ফাইলের যে এক্সটেনশনটা সেটা শো করে না, সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসেও দেখিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি, ভিউতে একটা ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এই যে ফাইল নেম এক্সটেনশন, এখানে যখন একটা টিক চিহ্ন দেওয়া থাকবে তখন প্রত্যেকটা ফাইলের তিনটা ডটের পরে যে এক্সটেনশনটা সেটা শো করবে। আর যদি এটা তোলা থাকে তাহলে এখানে কোনো ফাইলেরই এক্সটেনশনটা আপনারা বুঝবেন না। এবং আমরা যখন কাজ করব আমাদের কিন্তু এক্সটেনশনটা মাস্ট থাকতে হবে। তাহলে আমরা কি করব, ভিউ থেকে সিম্পলি এক্সটেনশনটাকে দিয়ে দিচ্ছি। এবং এইখানে যে WEBP ফরম্যাটটা, এটা নিয়ে সাধারণত এডিটিং এর কাজগুলোতে আমরা সমস্যায় পড়ে যাব। আমরা এটা মাইক্রোসফট পেইন্টেও কাজ করতে পারবো না, ইভেন ক্যানভাতেও এই ধরনের পিকচার গুলো বা এই ধরনের ফরম্যাট গুলো আপলোড করতে পারবেন না। তাহলে এই WEBP ছবিটা আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমি কাজ করতে পারতেছি না। তাহলে কি করবো, সিম্পলি আমরা WEBP যে ফরম্যাটটা বা এক্সটেনশনটা সেটা কনভার্ট করে নিতেও পারবো। কিভাবে কনভার্ট করব? একদম সিম্পল, জাস্ট আপনি যেই ফরম্যাট থেকে যেই ফরম্যাটে যেতে চাচ্ছেন সেটা গুগলকে বোঝাতে হবে, WEBP টু PNG বা JPG, যেটা লাগবে সেটা লিখবেন। লেখার পর প্রথমে যে সাইটটা আসলো আমরা সেটা দিয়ে চলে যেতে পারি। আসলাম, আসার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে সেই ফাইলটাকে আমরা এখানে আপলোড করে দেবো। যেমন আমরা যেটা করতে চাচ্ছি সেটা ছিল WEBP। এখন অনেক সময় সিলেক্ট করার সময় সেই ফাইলটা আপনারা এখানে নাও খুঁজে পেতে পারেন, সেজন্য আপনারা কি করবেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে অল ফাইলে ক্লিক করবেন, তাহলে এখানে সব ফাইল শো করবে। আবার অনেক সময় এখানে নির্দিষ্ট কিছু ফাইল সিলেক্টেড থাকে বাই ডিফল্ট, সেই ক্ষেত্রে ওই এক্সটেনশনের ফাইলগুলো ছাড়া বাকি ফাইল এখানে শো করে না। সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করবেন, এখানে অল ফাইলে একটা ক্লিক করে দিলে এখানে যত ফাইল আপনার এই ড্রাইভে আছে সব শো করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা WEBP তে যাচ্ছি, WEBP এটা, এটা ওপেন করে দিচ্ছি। এটা এখানে মেবি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর সিম্পলি কনভার্টে একটা ক্লিক করব। কনভার্টে ক্লিক করলে আমরা একটু ওয়েট করতে হবে, এখানে দেখতে পাচ্ছি ওয়েটিং, এবং এখানে একটা লোড হচ্ছে দেখাচ্ছে, অর্থাৎ কাজ চলতেছে অনলাইনে। এটা আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে, নেটের স্পিড যদি ভালো হয় খুব দ্রুত এটা ডাউনলোড বা এটা কনভার্সনের কাজটা হয়ে যাবে। এটা একটু বেশি সময় নিচ্ছে, এক্ষেত্রে আমরা আরেকটা সাইডে চলে যাই। ইজি গিফের একটা সাইট, এটা চলে যাচ্ছে, এখানে আমরা সিম্পলি এটা আপলোড করে দিই, WEBP, এটা ওপেন করে নিচ্ছি, আপলোডে ক্লিক করলাম, তারপর কনভার্ট টু PNG তে আরেকটা ক্লিক করে দিচ্ছি।
এটা ছিল WebP ফরম্যাটে, এবং এটা যেটা ফাইনালি ফাইল যেটা আসছে এটা হচ্ছে PNG ফরম্যাটে, এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা টাইপ হচ্ছে কি PNG। ঠিক আছে, যেটা একটু আগে ছিল WebP, এই যে টাইপ কি ছিল এটা WebP। তাহলে আপনাদের যে কোনো ফাইলের ফরম্যাটে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ আপনি যেই ফাইলটা খুঁজতেছেন সেটা জেপিজি ফরম্যাটে পাচ্ছেনই না এসইও করার জন্য, সেটা কি করবেন, যেই ফরম্যাটেই থাকুক না কেন সেটাকে আপনি সরাসরি ওই ফরম্যাটটার নাম প্রথমে লিখবেন, তারপরে লিখবেন টু, তারপরে লিখবেন জেপিজি, লিখে এভাবে গুগল থেকে যে সাইটগুলো আসবে সেই সাইট থেকে খুব ইজিলি আপনারা কনভার্ট করে নিতে পারবেন, যেমনটা আমরা এইমাত্র করলাম। এবার এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি, সেভ দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের আর লাগবে না। এখন আমরা যেটা বলতেছিলাম একটু আগে, যে এই ছবিটার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকতো, যেমন এই ছবিটার পিছনে কিন্তু কি আছে, আমরা এখন যে ছবিটা এইমাত্র কনভার্ট করলাম, তো এটা আসে নাই, এই যে এটা আমরা জেপিজি তে করছি, এই যে জেপিজি ডটের পরে, আর এখানে আগেরটা ছিল WebP। এখন এই যে জেপিজি ফাইলটা যদি আমরা ওপেন করি, না এটা তো না, আচ্ছা এটা ফেইল, নেটওয়ার্ক এরর দেখাচ্ছে, আমরা আবার এটাকে রিজিউম করি। এখন ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ডাউনলোড ফোল্ডারে পাবো, এই যে পিএনজি তে করছিলাম না পিএনজি। এখন এই ফাইলটা যদি ওপেন করি, এটা পিছনে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ড সেটার সাথে মিলতেছে না। তো আমি যদি সাপোজ এখানে আপলোড করে ছবিটা এখানে দেই, ছবিটা কি ভালো লাগবে? যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু জিনিসটা আমরা আরো প্রফেশনাল ভাবে করবো। অর্থাৎ এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে দেয়ালের, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিম্পলি কি করবো, রিমুভ করে দিব, এবং এটার জন্য আমরা হেল্প নিব অনলাইন remove.bg। এই সাইটটা খুব পপুলার একটা সাইট, এবং শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে আপনারা গিয়ে কি করবেন, ফাইবারে গিয়ে একটু সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই সার্ভিসটা লিখে সার্চ করবেন, দেখবেন কত সেলার এই সামান্য এই ধরনের টুল ইউজ করে করে কাজ করতেছে। তাহলে সিম্পলি এখানে আমরা আপলোড করে দিব ছবিটা, যেটা যেমন আমি এটারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটা সিলেক্ট করে দিলাম। এখানে অটোমেটিক্যালি কি হবে, ব্যাকগ্রাউন্ডটা লেস হয়ে ছবিটা আসবে, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলে যাবে, ছবিটা চলে আসবে, একটু সময় লাগবে। চলে গেছে না ব্যাকগ্রাউন্ডটা? আছে ব্যাকগ্রাউন্ড? নাই। আবার অনেক সময় হবে কি, এই টুলের সাহায্যে যখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডেভেলপ করা আছে এই সাইটের ভিতরে, সেই সাইটটা ওই সফটওয়্যারের উপরে বা ওই কমান্ডের উপরে ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছে। এই ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন হালকা শেড রয়ে গেছে, তখন আপনারা এখান থেকে ম্যানুয়ালি এডিট করে নেওয়ার অপশনও এই সাইট রাখছে, এই যে এডিট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কোন জায়গায় আসলে আপনার সেই অংশটা দেখা যাচ্ছে সেটা রিমুভ করার জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে, দেখেন। আপনি কি ইরেজ করবেন না রিস্টোর করবেন, দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। যদি ইরেজ করতে চান তাহলে ইরেজে ক্লিক করবেন, আর যদি রিস্টোর করতে চান তাহলে রিস্টোরে ক্লিক করবেন। অর্থাৎ সাপোজ অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে মূল কিছু অংশ ছবির সাথে রিমুভ হয়ে যেতে পারে, অর্থাৎ সেটা সফটওয়্যার বা এই সাইটের একটা বাগ, সেই সফটওয়্যার বা সেই সাইটটা বুঝতে পারে না জিনিসটা, যেটা আপনার প্রয়োজনীয় অংশ এটা রিমুভ করা যাবে না, কিন্তু তারা না বুঝে রিমুভ করে ফেলছে, যেভাবে কমেন্ট দেওয়া হয়েছে সেভাবে তারা কাজ করে ফেলছে, কিন্তু আপনার সেই অংশটা দরকার। সেই ক্ষেত্রে আপনাকে রিস্টোরে ক্লিক করতে হবে। যেমন আমি যদি রিস্টোরে ক্লিক করি, এবার আপনাকে একটা ব্রাশের সাইজ সেট করতে হবে। আপনার ব্রাশের সাইজটা কত বড় হবে, আপনি ছোট করলে ছোট হয়ে যাবে, বড় করলে এই যে গোল যে চিহ্নটা এটা হচ্ছে আপনার ব্রাশ, সেটা বড় হয়ে যাবে। এখন সাপোজ আমি এতটুকু সিলেক্ট করার পর এই জায়গায় আমার একটা এলিমেন্ট ছিল বা এখানে আমার একটা সাবজেক্ট ছিল, সেটা আমি দেখাতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে ধরে রেখে আপনি জাস্ট মাউসটাকে টানবেন। আচ্ছা, আমার রিস্টোরে ক্লিক করা মেবি হয়নি, আমি আবার রিস্টোরে ক্লিক করতেছি, তারপর আমি এখানে ধরে ধরে টানবো, তাহলে আমি আগের দেয়ালটা দেখতে পাচ্ছি না, চলে আসতেছে না, যে যে অংশগুলোতে আমি আমার পয়েন্টারটা ঘোরাচ্ছি ঠিক সেই সেই অপশনগুলো বা সেই সেই অংশগুলো কিন্তু ভিজিবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারছেন জিনিসটা, রিস্টোরের কাজ কি। এখন ইরেজ আমি একটু আগের মতো করে দিচ্ছি, সবকিছু আবার আন্ডু করে দিলাম সব। এবার আসেন ইরেজ, মানে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করলেন সেটার হালকা একটা শেড এখানে রয়ে গেছে, সেটার জন্য আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ইরেজ টুলটা, তারপর ব্রাশটা ছোট বড় আপনি আপনার মতো করবেন। করে সাপোজ এই চশমাটা আমার লাগবে না, আমি চশমাটা সরিয়ে দিব, একটু টুলটা ছোট করে নিলাম, তারপর চশমাটার উপরে জাস্ট এই মাউসের কার্সরটা খুব ক্লোজলি ঘোরাতে চেষ্টা করবেন, ঠিক আছে? বা আমার এই কলমটা লাগবে না, কলমের যে জিনিসটা আছে এটা আমার লাগবে না, এটা আমার এখানে ছবির সাথে মানাচ্ছে না। তাহলে আপনি খুব সহজে ছবিগুলোকে ইউনিক করে ফেলতে পারতেছেন না? ছবিটা কিন্তু আপনি নামাইছেন কোত্থেকে, নেট থেকে, বাট এখন এটাকে যেহেতু আপনি এডিট করলেন এই ছবিটা কিন্তু এখন ইউনিক হয়ে গেল। আপনি হতে পারে কপিরাইট ক্লেম লেখা ছিল, ইমেজেস মেবি সাবজেক্ট টু কপিরাইট এই লেখাটা ছিল, সেই ছবিটাকে নামিয়ে যদি এভাবে এডিট করে আপনি আপনার কাজ করেন তাহলে এটাকে কপিরাইট ক্লেম করতে পারবে না। কেন? কারণ ছবিটাতে আপনি কাস্টমাইজেশন করে নিয়েছেন। যদি কোনো ছবিতে বা কোনো ভিডিওতে এরকম কাস্টমাইজেশন
বা ইউনিকনেস ওখানে এডিট করা হয়, তাহলে সেটাতে কেউ কপিরাইট ক্লেম করতে পারবে না। কিন্তু আপনি যদি ডিরেক্ট আপলোড করেন এবং ডিরেক্ট সেটাকে প্রমোট করেন বা ইউটিউবে ভিডিওটা আপলোড করেন, তাহলে সেটা অবশ্যই আপনাকে ক্লেম করতে পারবে এবং স্ট্রাইক দিতে পারবে। তাহলে আপনারা এই টুলটা ইউজ করে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন এবং 1 মিনিটে আমার মনে হয় আপনারা 5টা মিনিমাম করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এটা লাগবে না। এখন যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেটা যদি এখানে আপলোড করতাম, সেটা দেখতেও আমার কি হতো, সুন্দর লাগতো। আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি কি আছে আমাদের টপিকে। তাহলে এই সাইটগুলো থেকে আপনারা কিন্তু রয়্যালটি ফ্রি পিক পাচ্ছেন এবং বিশাল বিশাল রেজুলেশনের ফাইল এখানে পেয়ে যাবেন, 4K পর্যন্ত মনে হয় পাওয়া যাবে, এর উপরেও থাকতে পারে, আপনারা একটু খুঁজে দেখবেন। আর আসেন ফটো এনলার্জার। তাহলে আমরা এখান থেকে মোটামুটি দা ফন্টেরটা গত ক্লাসে দেখিয়ে ফেলা হয়েছে, ফন্ট ডিটেক্টর এই দুইটা দেখানো হয়েছে এবং বাকিগুলো আজকে দেখতেছেন আপনারা। আর ফটো এনলার্জার এটা খুব সুন্দর একটা কাজ। সাধারণত এটা আমরা যদি এখানে গিয়ে ওপেন করি, ফটো এনলার্জার মানে শুনে আপনারা বুঝে গেছেন, মানে ফটোটাকে এনলার্জ করবে, জাস্ট রেজুলেশনটাকে বাড়িয়ে দিবে। যেমন সাপোজ আমার এখানে কোনো লো রেজুলেশনের ছবি আছে, এটা একটু ওপেন করে দেখি, এইটা একটু লো রেজুলেশনের ছবি। লো রেজুলেশন খুব সহজেই বোঝা যায়, কিভাবে বুঝবেন, ছবি ওপেন করেও বুঝতে পারেন, যেমন ওপেন করার পর যখন জুম করবেন ফেটে যাচ্ছে না, রেজুলেশনটা লো। ওপেন করেও বুঝতে পারবেন, অথবা ফাইলের সাইজ, যেমন এখানে কার্সর রাখলে এটা সাইজ দেখাবে 6.44 কেবি। স্বাভাবিকভাবে এটা একটা লো রেজুলেশন, যেহেতু এটা জায়গাটা খুবই কম। এখন এটাকে আমরা একটু বাড়াতে পারবো, খুব বেশি হাইফাই কিছু করতে পারবো ব্যাপারটা এরকম নয়, যেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করা সম্ভব। সাধারণত লো রেজুলেশনকে হাই রেজুলেশনে দেওয়ার কাজটা মূলত আমরা করি ইলাস্ট্রেটরে, ঠিক আছে। আর এইখানে আমরা করবো কি, ফটো এনলার্জারে এই ছবিটাকে আপলোড করে দেবো। তাহলে সাইটে আমরা চলে আসলাম, তাহলে ছবিটা এখান থেকে ব্রাউজে ক্লিক করে সিলেকশন করে দিচ্ছি ইনভ্যালিড টাইপ। আচ্ছা, এখানে জেপিজি, পিএনজি, গিফ, ডব্লিউবিপি এই ধরনের ফাইল টাইপ গুলোই নিবে। এখানে লেখাই আছে ইউজ জেপিজি, পিএনজি, গিফ, ডব্লিউইবিপি। আচ্ছা, যাই হোক, আমাদের ফাইল ফরম্যাটটা কিছু একটু দেখে নেই। এটা ছিল নতুন আরেকটা ফরম্যাট জেএফআইএফ। তাহলে এখন ভয়ের কিছু নাই, কি করব, বায়ার হয়তো আমাকে এটাই দিছিল, আমি বায়ারকে আবার বলবো না যে আমার এই ফাইলের এক্সটেনশনে কাজ হচ্ছে না, আপনি আমাকে আরেকটা ফাইল দেন, কখনো আমরা বায়ারকে এগুলো বলবো না। ঠিক আছে, এতে বললে বায়ার হয়তো কিছু মনে করবে না, বাট বায়ারের মনের মধ্যে একটা ভয় চলে আসবে যে এই সেলারটাকে কাজ দিলে তাকে আবার আমার হয়তো বা পরে তার সাথে একটা রিটাচিং এ থাকতে হবে বা কমিউনিকেশনে তার সাথে আমার সাথে সবসময় মোটামুটি অ্যাটাচ থাকতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি সিম্পল, আপনি তো জানেন যে এটা কাজ করতেছেন, এটাকে আমি কনভার্ট করে নিতে পারি, তো এটা বায়ারের কাছে যদি আপনি বলতেন, হ্যাঁ বায়ার মাইন্ড করবে না, দিয়ে দিবে, কিন্তু বায়ারের মনের মধ্যে একটা জিনিস চলে আসবে যে সেলারের যে কোনো সময় আমাকে প্রয়োজন হতে পারে, অর্থাৎ আমাকে অনলাইনে থাকতে হবে কমিউনিকেশন যোগাযোগ করার জন্য, বা আমার যে কাজটা সে নিখুঁত ভাবে করবে সেটার জন্য তাকে আমার সময় দিতে হবে। জাস্ট এই একটা ভাবনা তার মনের মধ্যে জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু তাকে যদি আপনি নিতান্ত না পারতে দেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি যেহেতু জিনিসগুলো জানেন, আপনি করতে পারবেন, তাহলে কেন আপনি শুধু শুধু তাকে প্যারা দেবেন। যেমন বায়ার আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে বললো যে এই কিওয়ার্ডে তুমি নেট থেকে যে সোর্স গুলো পাবা সেখান থেকে নিয়ে আমার জন্য একটা ছবি, একটা ডেসক্রিপশন রেডি করে প্রমোট করো। এখন আপনাকে কিওয়ার্ড দিয়ে দিল, তার কাজ সে ভাবলো যে শেষ। কিন্তু আপনি যদি প্রফেশনাল না হন, বা আপনি যদি আপনার মধ্যে ওই কোয়ালিটি না থাকে বা জ্ঞান না থাকে যে কাজটা আমি নেট থেকে খুঁজে ঠিক এভাবে করে নিতে পারবো, সেটা যদি না থাকে, তাহলে বায়ারকে আপনি আবার পরবর্তীতে নক দিয়ে বলবেন যে আমাকে কিছু ছবি দেন, আমাকে কিছু ডেসক্রিপশন দেন। সেক্ষেত্রে বায়ার মনের মধ্যে একটা ভয় কিন্তু হয়ে গেল, অটোমেটিক তৈরি হয়ে যাবে যে এসএলআর কে কাজ দিলে পরবর্তীতে আবার তাকে আমার দেখা যাবে যে ইনফরমেশনও দিতে হবে। অর্থাৎ আমি জাস্ট কিওয়ার্ড দিয়ে দিলাম, কিওয়ার্ড দেওয়ার পর সে আবার আমাকে বললো কি আমাকে ফাইল দিতে হবে বা ছবি দিতে হবে বা লেখালেখি বা ডেসক্রিপশন দিতে হবে। তাহলে বাইরে আপনাকে কি পাবে, পরবর্তীতে কাজ দেওয়ার সময় আবার চিন্তা করবে যে আমার যদি সময় না থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে একে দিয়ে আমি আমার কাজটা ভালোভাবে করাতে পারবো। ঠিক আছে, অর্থাৎ বাইরের মনের মধ্যে, কারণ ওরা কিন্তু সময়কে প্রচুর গুরুত্ব দেয়, ওদের সময়ের একটা সেকেন্ডেরও বহুত দাম, ওরা একটা সেকেন্ডও কিন্তু সহজে নষ্ট করে না। আপনারা যখন ওই দেশের বাইরগুলোর সাথে কাজ করবেন তখন বুঝে যাবেন যে ওরা কি জিনিস, টাইম টু টাইম কাজ করে। ওরা যদি বলা যায় আপনাকে রাত 1টা বাজে ওরা আপনার সাথে কথা বলতে আসবে, ঠিক 1টা বাজে আসবে, 1 মিনিট হবে না। এখন আপনিই তো বাঙালি, 1টা বলছেন, আপনি চিন্তা করবেন আমি 2টা বাজে যাবো, বায়ার এসে কিন্তু চলে গেছে, বায়ার আর আসবে না, কারণ বায়ারের টাইম ওভার হয়ে গেছে। তাদের শিডিউল করা থাকে কাজগুলো, যে কোন টাইমে কি কাজ, অ্যাপয়েন্টমেন্ট লিস্টে ওরা ওইভাবে লিখে রেডি করে রাখে যে এই টাইমে অমুক তারিখের এই বাজে আমার এই কাজ আছে, এবং জাস্ট টাইমের পারলে 5 মিনিট আগে চলে আসবে। কিন্তু কখনো ওরা 5 সেকেন্ড বা 5 মিনিট, যেটা আমরা কখনো ফেস করিনি। আমাদের কিন্তু সবসময় যে সমস্ত বায়ারের সাথে আমাদের ডিল হতো, তারা যে টাইমটা বলতো তার পারলে আরো 5 মিনিট আগে চলে আসতো বা 1 ঘন্টা আগে চলে আসছে, কিন্তু কখনো আমাদেরকে, আমরা বাঙালিরা যেটা করি সেরকম কিন্তু কখনো আমরা দেখি। তো এখন আমরা যেটা করব, এই ফাইলটাকে আমরা সিম্পলি সেখানে আপলোড করে দিব কনভার্ট করার জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার ফরম্যাটটা আলাদা, আমাদের ফরম্যাট করার জন্য জেপিজি লাগবে। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো, সেই ফাইলের ফরম্যাটটা একবার দেখে নিই, জেএফআইএফ। তাহলে আমরা এখানে কি লিখবো, জেএফআইএফ টু পিএনজি বা জেপিজি, তারপর কনভার্ট যেটা আসলো সেটাতে আমরা চলে যাচ্ছি।
তারপর এখানে চুজ ফাইলে আমরা সিলেক্ট করে দিই, চুজ ফাইল। তারপর ফাইলটা কোথায় ছিল এটাই আমরা ডাবল ক্লিক করে চুজ করে দিলাম। তারপর এখানে পিএনজি সব ওকে, রেডি সব ওকে, আমরা জাস্ট এখানে কনভার্ট একটা ক্লিক করে দিব, ফাইলটা কনভার্ট হয়ে যাবে। একটু প্রসেসিং হচ্ছে, অনেকগুলো সাইট দেখবেন যে একটু বেশি সময় নিয়ে নেয়, যদি সময় বেশি নিয়ে নেয় স্কিপ, সাইটের অভাব নাই, প্রচুর সাইট আছে, এটাও একটু বেশি সময় নিচ্ছে, সামান্য একটা ফাইল একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। তাহলে আমরা সিম্পলি এখান থেকে কি করবো, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ছবিটা ডাউনলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, শো ইন ফোল্ডারে ক্লিক করি, এই যে ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে পিএনজি। এখন আমরা এই যে ফটো এনলার্জার আছে এখানে আসবো, ব্রাউজে ক্লিক করব, তারপর সেই পিএনজি ফাইলটাকে ডাবল ক্লিক করে চুজ করে দিলাম। এরপর দেখেন সিলেক্ট এনলার্জমেন্ট ফ্যাক্টর, এটা 200% আছে, আপনি ঠিক কত পার্সেন্টে নিতে চাচ্ছেন। খুব বেশি বড় করলে আসলে এটা ভালো হবে না, আমি দেখাচ্ছি 1288 নিয়ে গেলাম, অর্থাৎ রেজুলেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, 4096 পিক্সেল 2048 পিক্সেল। আমরা করেই দেখি কি হয়, আমি এনলার্জ এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম, এবং এখানে অনেকগুলো অপশনস আসবে, ঠিক আছে। আমরা যে ফরম্যাটটা যে রেজুলেশনটা সেট করে দিলাম সেটার উপরে বেস করে অনেকগুলো অপশন আসবে, এবং এখান থেকে যেটা সবচেয়ে বেস্ট আপনার মনে হবে আপনি সেটাই ডাউনলোড করবেন। আর এগুলো আমরা দেখতেই পাচ্ছি, এগুলো কিন্তু খুব একটা ভালো আসেনি, ফাটাফাটাটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? তাও এখন আমরা কি করব, আমরা একটু এটা কমিয়ে দিই, আমরা 200% বড় রাখলেই হয়, আমরা 300% রাখি, এখান থেকে শর্টকাট করি। আমি কত বড় দিছি, এটা ছিল কত আর আমি করছি কত, কত শত পার্সেন্ট এটা করছি, এত পার্সেন্ট করলে এটা সম্ভবই না। 300% তো অনেক, কারণ এটা ছিল কত, দেখি তো এটা কত ছিল রেজুলেশনটা, 318 ছিল। 318টাকে যদি আমি 4000-এ নিয়ে যাই এটা কি সম্ভব? এখন আমি 300 দিয়ে দেখি, মানে 300%, আমার ছিল ছবিটা 300 কত, 318 ছিল, তাহলে এটা 300% হবে, অর্থাৎ 900 সামথিং হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এনলার্জ একটা ক্লিক করে দেই, এই যে দেখেন 300% মানে হচ্ছে 954, অর্থাৎ 318 3 গুণ হচ্ছে 954। এইটা মোটামুটি সম্ভব, তবে 100% না। আমরা একটু ক্লিক করে দেখি, এনলার্জে ক্লিক করে দিলাম, এবং এখানে কতগুলো স্যাম্পল চলে আসছে, এগুলো কিন্তু এতটা ভালো না, এত ভালো আসতেছে না, তারপরে মোটামুটি কাজ চালানোর মতো। অর্থাৎ আপনি যে ছবিটা আপনার কাছে ছিল বা বায়ার যেটা দিয়েছিল সেটা রেজুলেশন এত লো, সেটা দিয়ে যদি আপনি পোস্ট করে মার্কেটিং করেন, সেই পোস্টের সাইজটা যেহেতু ছোট, ফেসবুকে বা আপনি যেখানে প্রমোট করবেন সেখানে ছোট্ট হিসেবেই আসবে সাইজটা, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা যদি ডাউনলোড করে নেই, সেভ ইমেজে দিলাম, বা এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করেও করতে পারি। এখানে ডাউনলোডে ক্লিক করে এখানে আমরা পিএনজি ফরম্যাটে করব, এটা ডাউনলোড হচ্ছে, আমরা এখান থেকে শো ইন ফোল্ডারে যাচ্ছি, এবার ফাইলটা ওপেন করতেছি। আমরা এই দুইটা ফাইল পাশাপাশি থাকা অবস্থায় একটু যদি খেয়াল করি আপনারা মোটামুটি বুঝতে পারবেন আশা করি। আমরা একটু ওপেন করে দেখি, এই ছবিটা একটু ছোট ছিল, ঠিক আছে, আর এই ছবিটা হালকা একটু বড় হয়েছে, বাট রেজুলেশনটা এতটা ইমপ্রুভ হয়নি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমরা হালকা বড় করতে পারবো, খুব বেশি আহামরি কিছু আমরা আসলে আশা করতে পারি না, এবং এটা আমাদের খুব একটা প্রয়োজন না হলেও হঠাৎ আপনি আটকে যেতে পারেন, যার জন্য আমরা এই টপিকটা এখানে দেখিয়ে দিচ্ছি। যদি বায়ার আসলে এত লো রেজুলেশনের ছবি দিবে না, বায়ার মোটামুটি যেটা দিবে ভালোই দিবে, কিন্তু সেটাকে যদি আমার আরেকটু বেশি বড় করার প্রয়োজন হয়, সাধারণত এইটার রেজুলেশন একটু বেশি লো পড়ে গেছে, যেমন এটা রেজুলেশন ছিল 318, সাধারণত এত লো রেজুলেশনের ছবি বায়ার আপনাকে দিবে না। তাহলে আমরা ছবি এনলার্জ কিভাবে করতে হয় সেটার জন্য সিম্পলি অনলাইনে গিয়ে করতে পারতেছি, যেটা আমাদের অনেক সময় কিন্তু সেভ করবে। আপনারা ইলাস্ট্রেটর যদি শিখেন, ইলাস্ট্রেটরে মূলত এই কাজগুলো করা হয়, ছবি রেজুলেশন বাড়ানোর কাজগুলো। শেপ ইওর ফটো অনলাইন, আচ্ছা, এটার জন্য আমরা জাস্ট কয়েকটা সাইট ইউজ করব। আমরা এখানে লুনাপিকটা খুব ভালো, টাক্সপিটাও ভালো, টাক্সপিতে আসলে প্রচুর অপশন, এগুলো আপনারা ইউজ না করলে বুঝবেন না। আমি জাস্ট লুনাপিকে গিয়ে কিভাবে শেপ অ্যাড করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেক অপশনস আছে এখানে, কালার বক্স, মিরর, এগুলো আপনারা প্রত্যেকটা বাসায় গিয়ে দেখবেন। এবং মূলত আমরা এই যে কাজটা হলো না, এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি না, এটা মূলত ইফেক্টের কাজ, ঠিক আছে। এই যে আমরা ইফেক্টে যদি কার্সরটা নিয়ে আসি, এখান থেকে আমরা একটা ইফেক্ট চেঞ্জ করে দিই, কি দিতে পারি, ফায়ার দিয়ে দেখি, পিছনে একটা আগুনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। এখানে অনেক অপশন, ঠিক আছে, এখানে সব অপশন আমাদের লাগে না, যে কয়েকটা অপশন লাগে সেগুলো আসলে আমরা এখানে এই যে ইফেক্ট যেগুলো আছে ইফেক্ট ইউজ করতে পারবেন। আর ইফেক্ট ছবিগুলো আপলোড করার আগেই আপনারা চুজ করে নেবেন, যেমন আমি আপলোডে ক্লিক করার আগে আমি আবার আপলোড করি একটা, কোনটা করছিলাম আপলোড, এটা, তারপর ক্লিক করলাম, ছবিটার অরিজিনাল ফরম্যাটে আসছে। এখন এখন এখান থেকে আমরা যদি ইফেক্টে দিই,
পেইন্টেডটা দিয়ে দেখি কিরকম আসে, মানে হাতে আঁকা। এগুলো কিন্তু ছবিগুলো ইউনিক হয়ে যাচ্ছে। এই যে আপনি সাপোজ গুগল থেকে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর হালকা যে এডিটটা যদি করেন, এটা একদম আপনার নিজের ছবি, ইউনিক। এটাতে কেউ কপিরাইট ক্লেম করতে পারবে না। এবং এই যে আমরা এগুলো দেখাচ্ছি, এগুলো দেখানোর কিছু মানে আছে, মানে কখন কোনটা আপনার প্রয়োজন হবে আপনি এখন সেটা বিবেচনা করতে পারবেন। এবং এখানে অনেক অনেক অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা একটা একটা করে দেখাবো না, দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। এগুলো সব আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আমরা যতগুলো সাইট দেখাচ্ছি সবগুলো সাইটে গিয়ে চেষ্টা করবেন ম্যাক্সিমামটাই আপনারা ক্লিক করে 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 ব্যবহার করে করে দেখার জন্য, যে কোনটা দিয়ে করলে কি হয় এবং কোনটাতে বেশি স্যুট করে বা কোনটা আপনার জন্য বেস্ট, সেটা প্রয়োজনে নোট ডাউন করে রাখবেন। তারপর ইমেজ সাইজ ফ্রম ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল। কোন সাইজ, মানে আপনি যদি ফেসবুকে যান পোস্টের সাইজ হবে একরকম, আপনি যদি ইনস্টাগ্রামে যান আরেক রকম, আপনি যদি টুইটারে যান আরেক রকম, লিঙ্কডইনে যান আরেক রকম। আর অর্থাৎ আপনি যখন সাইট চেঞ্জ করবেন, প্রমোশনের কাজ হোক, মার্কেটিং এর কাজ হোক, যে কোনো কিছু হোক, সাইট যখন চেঞ্জ করবেন সেখানে সেই সাথে সাথে ছবিটারও সাইজ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ছবিটার সাইজ চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ তো নিজে নিজে হবে না। যেমন আপনি একটা ছবি কাজ করলেন 1080 1080, এটা সাধারণত সবচেয়ে বেস্ট হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। আপনি যদি পিন্টারেস্টে কাজ করেন সেটার জন্য হচ্ছে 1500, 1000/1500। ঠিক আছে, আপনি যদি লিঙ্কডইনে কাজ করেন সেটা তো হবে 1200/675। টুইটার এবং লিঙ্কডইন কাছাকাছি, বাট অন্যান্য সাইটে অনেক বেশ কম থাকে। তাহলে এগুলো আপনার মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। আপনি যখন যে সাইটে কাজ করবেন জাস্ট সেই সাইটের নামটা লিখে গিয়ে সার্চ করবেন যে ফেসবুক পোস্ট সাইজ, ফেসবুক পোস্ট সাইজ, জাস্ট এভাবে লিখে সার্চ করেন, চলে আসছে 1200/630। ঠিক আছে, এবং এখানে আসলে আমি পোস্ট লিখছি, আমি যদি লিখতাম যে স্টোরি সাইজ সেটা একরকম আসতো। ঠিক আছে, আপনি এখানে জাস্ট কোনটা করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। আচ্ছা, এরপর আসেন শ্যাডো টেকনিক। শ্যাডো টেকনিকটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। শ্যাডো মানে কি, ওই যে আমরা পিছনে একটা আউটলাইন রাখছিলাম সাদা, ওইটাই। ঠিক আছে, শ্যাডো। তারপর এখানে ব্র্যান্ড কালার, কালারটা আমি আপনাদেরকে বললাম ইতিমধ্যে। আর এই যে ব্র্যান্ড কিট বা ব্র্যান্ড কালার, এগুলো ক্যানভাতে করতে পারবেন তখনই যখন আপনার ক্যানভা অ্যাকাউন্টটা প্রিমিয়াম হবে। অর্থাৎ আমরা যখন ক্যানভার একটা নর্মাল অ্যাকাউন্টে থাকবো, আমি হোমে চলে যাচ্ছি, এইখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কিট। এই যে ব্র্যান্ড কিট, এখানে পাশে একটা চিহ্ন আছে প্রিমিয়াম প্ল্যান। তাহলে এই ব্র্যান্ড কিটের অনেক সুবিধা আছে। আপনি এখানে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কালার, একটা প্যালেট রেডি করতে পারবেন। আপনি সাপোজ ওই কালারটাতে সবচেয়ে বেশি কাজ করেন, বা একটা নির্দিষ্ট বায়ারের সাথে আপনি কন্টিনিউয়াসলি লাইফ টাইমের জন্য কাজ করবেন সাপোজ। এখন প্রোডাক্ট তো তার একটা না, প্রোডাক্ট লাইফ টাইম আসতেই থাকবে। এখন এই যে আমি যে ফ্রি ভার্সনে কাজ করব, এটার একটা লিমিটেশন আছে কি, আপনি বারবার ওই কালারটাকে খুঁজে বের করতে হবে, বা কালার কোডটা কোথাও লিখে আপনি সেভ করে রাখতে হবে। যদি সেই কালারটা নিয়ে আপনি বারবার একই বায়ারকে কাজ করে সার্ভিস দিতে চান, সেই কালার কোডটা সেভ রাখতে হবে। আর যদি প্রিমিয়াম ভার্সন হতো, তাহলে আপনি ব্র্যান্ড কিটে এসে এই যে ক্লিক করার পর যে পেজটা আসলো, এই পেজে এসে এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করে 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 আপনি আপনার নির্দিষ্ট যে কালারগুলোতে সবসময় কাজ করেন, বা ম্যাক্সিমাম কাজ আপনার যে কালারটাতে হবে, বা আপনার একটা ফেভারিট কালার আপনি চুজ করে বের করে ফেলেন ক্যানভাসের সময় দিয়ে, সেটা এখানে লাইফ টাইমের জন্য সেভ করে রাখতে পারবেন। এবং পরবর্তীতে যখনই ওই কালারটা দিয়ে আপনি কাজ করবেন, সিম্পলি ব্র্যান্ড কিট থেকে এসে কালারটা চুজ করে ওই কালারে অটোমেটিক কাজ করা শুরু করে দিতে পারবেন, যেটা ফ্রি ভার্সনে পারবেন না। ফ্রি ভার্সনে আপনাকে বারবার সেই কালার কোড দিয়ে কালারটা এনে কাজ করতে হবে, অর্থাৎ এখানে আপনার কিছুটা সময় তারা নষ্ট করবে। ঠিক আছে, তারপর আপনি এখানে হেডিং, ফন্ট আপলোড সবকিছু এই ব্র্যান্ড কিট থেকে করতে পারবেন। এই যে কালার প্যালেট, কালার প্যালেট মানে কি, অনেকগুলো কালারের একটা সেট আপনি রেডি করে রাখতে পারবেন। কারণ আপনারা অনেক সময় কাজ করার সময় জিনিসগুলো আসলে উপলব্ধি করবেন, একটা বায়ার একটা নির্দিষ্ট কালারের থিম ব্যবহার করছে ঠিকই, বাট ওই থিমের সাথে রিলেভেন্ট আরো হয়তো হালকা হোয়াইট, বা হালকা একটু লাইট, বা হালকা একটু ডিপ, এরকম আরো অনেক অনেক কালার দেখবেন, কাছাকাছি কালার তারা বিভিন্ন জায়গাতে লিখছে বা ব্যবহার করছে বা ওই ছবির মধ্যে আছে। দেখবেন যখন ফাইনালি আপনারা কাজে নামবেন, বা আমরা যখন প্রজেক্ট ডিল করবো, তখন এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে আমার আরো সুবিধা হবে। দেখবেন যে কাছাকাছি কালার, এখন এই কালার গুলো বারবার আপনাকে জেনারেট করা বা কোড লিখে লিখে সেভ করা একটু টাফ হয়ে যায়। সেই জন্যই মূলত ক্যানভা এই জিনিসটাকে এভাবে সাজাইছে, যারা পে করবে তাদেরকে তারা একদম প্রিমিয়াম ভার্সনের ফিচার সবগুলো দিয়ে দিবে, আর যারা করবে না তারা এগুলোকে কষ্ট করে ম্যানুয়ালি খুঁজে খুঁজে নিতে হবে বা কোডগুলোকে কপি করে রাখবে। মেক এ কপি অফ দ্য সেম ক্যানভা, সেটা আমরা দেখালাম কিভাবে কপি করতে হয়। এটা পারবেন না? কিভাবে কপি করছিলাম আমরা, যদি একটা স্লাইড কপি করতে চাই তাহলে সেটা স্লাইডের সাথে যে অ্যাড পেজ বা ডুপ্লিকেট পেজ অপশনটা আছে সেটা ক্লিক করব। আর যদি ওই স্লাইডের উপরে একটা নির্দিষ্ট অংশ কপি করতে চাই, সেটাও কিন্তু আমরা ভিডিওর মধ্যে করে দেখাইছি, আপনারা দেখলে বুঝবেন। টপিকগুলো আমরা আগেই বলে ফেলছি সব। ব্র্যান্ড কালার, আপলোড ফন্ট, আপলোড ফন্ট আপনারা জেনে গেছেন ক্যানভা ফ্রি ভার্সনে করা যাবে না, প্রিমিয়াম ভার্সনে করা যাবে। তারপরে হাই রেজুলেশন ফটো, হাই রেজুলেশন ফটোর জন্য আপনারা কি করবেন,
পিক্সেল আর পিক্সাবে এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা পিক্সেলস, আমরা যে নামগুলো একটু আগে আপনাদেরকে দিয়েছি তার মধ্যে পিক্সেল পিক্সাবে সবগুলোই আছে। এই যে এখানে পিক্সাবে আছে, তারপরে এখানে পিক্সেলসও আছে। এই যে পিক্সেলস, এই দুইটা সাইডে আপনাদের জন্য মোর দ্যান এনাফ। এতগুলো সাইডের নাম মনে রাখার কোনো দরকার নাই। পিক্সেলস আর পিক্সাবে এই দুইটাই মনে রাখলে মোর দ্যান এনাফ, আর কোনো সাইডের দরকারই নাই। এবং এখানে আপনারা প্রচুর হাই রেজুলেশনের ফ্রি পিক পেয়ে যাবেন। তারপর কালার প্যালেট জেনারেটর, এটা আমাদের ফ্রি ভার্সনে লাগবে না। লোগো ডিজাইন, আমরা এতক্ষণ যে জিনিসগুলো শিখাইছি সেগুলোর উপরে আমরা একটা লোগো ডিজাইন করতে পারবো, ব্যানার ডিজাইন করতে পারবো। যেমন ফেসবুকের পেজের যে ব্যানারটা আছে সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে, এটা আমরা যখন ফেসবুক ক্লাস শুরু করবো তখন আমরা দেখবো। তারপর লোগো ডিজাইনটা আমরা যখন ফেসবুক ক্লাস করবো তখন দেখবো। অর্থাৎ এই যে গ্রাফিক্সের যে ক্লাসগুলো আমরা করলাম বা শিখলাম সেগুলোর ইমপ্লিমেন্টেশন শুরু হবে মূলত ফেসবুক থেকে। এবং ফেসবুকে আমাদের প্রথম কাজগুলো হয়ে যাবে। আমাদেরকে একটা নিজের জন্য লোগো বানাতে হবে, একটা নিজের জন্য ফেসবুকের পেজ ব্যানার বানাতে হবে। তারপর সেটা আমাকে আবার ইউটিউবে গিয়েও সেন্ড করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, লোগো আমাদের একটাই হবে। লোগো এক একটা সাইডে এক রকম হবে না, কারণ লোগোটাও ব্র্যান্ডিং এরই একটা অংশ এবং মূল অংশ। কারণ একটা জিনিস কি, আমরা যে কোনো একটা কোম্পানিকে মনে রাখার জন্য তার কিন্তু লোগোটাই আমাদের মধ্যে মেমোরিতে খুব সহজে এবং খুব দ্রুত গেঁথে যায়। সেই কোম্পানির নাম বা সেই কোম্পানির ব্র্যান্ডিং, কালার ইত্যাদির থেকে আপনারা খেয়াল করবেন সেই কোম্পানির যে লোগোটা। যেমন নাইকিতে সিম্পলি একটা কি আছে, একটা সাইন আছে। এটা আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপর দেখলেই বোঝা যায়। নাইকি পুরো লেখাটার কোনো প্রয়োজন আছে নাই, জাস্ট চিহ্নটা দেখলেই বুঝতে পারে এটা নাইকি ব্র্যান্ডের। তার মানে লোগোটা একটা বিশাল বড় ইফেক্ট ফেলে আমাদের উপর, মনের উপর, বা আমাদের মেমোরির উপর, বা মনে রাখার ক্ষেত্রে। সেই জন্য আমরা প্রথম থেকে এমন ভাবে একটা লোগো সুন্দরভাবে ডিজাইন করতে চেষ্টা করবো, এই ক্যানভা দিয়েই পারবেন আপনারা, যেটা লাইফ টাইম আপনি যতদিন কাজ করে যাবেন ওই একই লোগোর উপরেই আপনি থাকবেন। ঠিক আছে? এক্ষেত্রে আমরা ফাইবারেও সেম লোগোটা দিতে পারি, তবে আমরা ফাইবারে প্রাথমিক পর্যায়ে লোগো দিব না। ফাইবারে আমরা প্রাথমিক পর্যায়ে নিজেদের ফেস শো আপ করবো, এবং যখন আমরা একটা লেভেল অর্জন করে ফেলবো তখন আমরা আমাদের একটা লোগোকে সেখানে রিপ্লেস করে দিব। আচ্ছা, যাই হোক, লোগো ডিজাইনিং এর ব্যাপারটা আমরা এখন করবো না। আমরা ফেসবুক ক্লাসে আপনাদেরকে লোগো ব্যানার ডিজাইনটা শেখাবো, অর্থাৎ এই গ্রাফিক্স এর কাজটা আবার ফিরে আসবে এবং সেখানে এসইও ইমপ্লিমেন্টেশনটাও আবার হবে। কাজেই প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করে ফেলছি সেগুলো আবারও ভালো করে আপনারা ফ্ল্যাশব্যাক করেন, ভালো করে সেখানে একটু সময় দেন, কোথায় কি আছে না আছে খুঁটিনাটি গুলো জেনে নেন। কারণ আমরা ফেসবুকের ক্লাস থেকেই মূলত এগুলোর ইমপ্লিমেন্টেশনটা আমাদের একদম কন্টিনিউয়াসলি চলবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব যতগুলো ক্লাস হবে এগুলো বারবার আমাদের আসবে টপিকগুলো। আচ্ছা, লেটার ফ্রেম। লেটার ফ্রেমটা হচ্ছে আমরা যে ফটো ফ্রেম সার্চ করছিলাম সেটাই। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি যখন একটা ছবি দিয়ে দিবেন সেটা 4-5টা, যেমন ল্যাপটপের ভিতরে করে দেখালাম সেটাই। জাস্ট ফ্রেম লিখে সার্চ করে করে প্রত্যেকটা ফ্রেম লিখে আপনারা কাজ করবেন। আচ্ছা, লেটার ফ্রেম গেল। আচ্ছা, লেটার ফ্রেম লিখে যদি সার্চ করেন আরো অনেক কিছু পাবেন। আপনারা ক্যানভায় গিয়ে একটু লেটার ফ্রেম লিখে সার্চ করবেন। আমরা একটা ডিজাইন চুজ করে নিই এখান থেকে, এটি ডিজাইন প্লাসে গিয়ে আমি 1080x80 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি চলে যাবো এলিমেন্টস এবং এখানে গিয়ে লিখবো লেটার ফ্রেম। লেটার ফ্রেম গুলো একটু সুন্দর। লেটার ফ্রেম লিখে সার্চ করার পর এগুলো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এখানে প্রচুর লেটার ফ্রেম থাকবে এবং আমরা খুব সুন্দর একটা ডিজাইন করে একটু স্যাম্পল দেখাবো আপনাদেরকে, ডেমো জাস্ট। সাপোজ আমার নাম হচ্ছে হাসান, আমি সেটা দিয়ে দেখাই। একটু খুঁজে বের করতে হবে, সময় লাগবে। আচ্ছা, আপনারা বাসায় গিয়ে এগুলো খুঁজে বের করবেন। আমি জাস্ট 3টা পেয়ে গেলাম, একদম এ থেকে জেড পর্যন্ত সবগুলো পাবেন এবং এগুলোই চুজ করবেন। এখানে আমি যেগুলো যেগুলো চুজ করতেছি আপনারাও সেগুলো চুজ করবেন। আমরা 3টা নিলাম, যেহেতু এগুলো খুঁজে পেতে একটু সময় লাগবে, কোন জায়গায় আছে একবার পেলে সবগুলো পেয়ে যাবেন। সাপোজ এই 3টাই আমরা নিলাম, P4Q, এবং এটা একটা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটু ডার্ক করে দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে। মোটামুটি একটু দ্রুত করতেছি র্যান্ডমলি। তারপর এখান থেকে আমি যে ছবিটা আপলোড করছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য যে আসলে দেখতে সুন্দরটা কিরকম লাগে। একটু ছোট করে নিতে হবে। কিছু কি বুঝছেন কি করলাম আমি এখানে? আপনারা যে ছবিগুলো দিয়ে কাজ করতেছেন সেই ছবিটা আমি আমি অন্য ছবি দিয়ে বুঝেছি, বাট আপনি চাইলে আপনার নামের লেটার গুলো দিয়ে নামটা লিখে আপনার নামের ছবিটাই, আপনার যে নাম সেটা পুরোটা এখানে লিখবেন, তারপরে আপনার ছবিটাই প্রত্যেকটা লেটারের মধ্যে এভাবে ঢুকাই দিবেন, সেটা দেখতে একটা অসাধারণ লুকিং হবে। এবং এইভাবে আমরা কিছু জিনিস তৈরি করে কিছু পোর্টফোলিও, আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি আপনারা সুন্দর সুন্দর কিছু ডিজাইন আগে শিখবেন। শুরুতেই পোর্টফোলিও দরকার নাই, আগে শিখবেন। বিভিন্ন যে অপশনস গুলো আমরা করে করে দেখাচ্ছি সবগুলো শিখে ফাইনালি আপনি যখন মনে করবেন যে না আপনি এখন কিছুটা পারেন, শিখছেন, আপনার কনফিডেন্স লেভেল আসছে, তখন আপনারা কিছু ডিজাইন করে করে পোর্টফোলিও অর্থাৎ স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে? এবং সেভ করে রাখবেন যে এটা মাই ডিজাইন 1, মাই ডিজাইন 2, মাই ডিজাইন 3, এভাবে আপনি 15-20টা ডিজাইন তৈরি করেন। এগুলো আমরা ফাইনালি যখন আমাদের পোর্টফোলিও সাইট তৈরি করব তখন বেশ অনেক কাজে আসবে এবং ওই সাইট গুলো থেকেও আমরা কিন্তু কাজ পেতে পারি। তাহলে আমরা এটাও দেখে ফেললাম লেটার ফ্রেমের ব্যাপারটা।
গ্রেডিয়েন্টসও আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি গ্রেডিয়েন্টস কি। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভারটা আমরা একটা remove.bg সাইট ইউজ করে করছি, কিন্তু আপনার যদি ক্যানভা প্রিমিয়াম থাকতো আপনি ক্যানভা থেকে প্রিমিয়াম ভার্সন যখন আপনারা কেউ নেবেন তখন প্রয়োজনে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন যেহেতু আমাদের সবার ফ্রি ভার্সন কাজে এটা আমাদের দেখে লাভ নাই। স্টিকার, আর ক্যানভাতে প্রচুর সুন্দর সুন্দর কুল কুল স্টিকার আছে যেগুলো আপনার ছবির লুকিংসটা অসাধারণ করবে। আমি জাস্ট স্টিকার যদি লিখে দিই, স্টিকার, আচ্ছা আগে এলিমেন্টে ক্লিক করবেন, তারপরে স্টিকার লিখবেন, সার্চ। আপনারা স্টিকার লিখে সার্চ করার পর এখান থেকে গ্রাফিক্স চুজ করে দিবেন, তাহলে একটু দ্রুত পাবেন। ঠিক আছে, আমরা যে কোনো একটা টার্ম লিখে যখন সার্চ করব, সার্চ করার পর এখানে অলে থাকলে আসলে বেশি ইনফরমেশন আমাদের কাছে চলে আসবে এবং সেখান থেকে খুঁজে বের করতে একটু সময় লাগবে। তো এখন যেহেতু এটা আসলে একটা গ্রাফিক্স এর এলিমেন্ট পড়ে, এলিমেন্টের মধ্যে পড়ে স্টিকার গুলো, সেজন্য আমি গ্রাফিক্সটা চুজ করে দিলাম। গ্রাফিক্স চুজ করে দিলে আমার স্টিকার গুলো একটু দ্রুত আসবে এবং এখান থেকে কিছু স্টিকার আপনারা যেগুলো ফ্রি সেগুলো দিয়েও একটা ডিজাইন করে সেখানে অ্যানিমেট করতে পারবেন। আর একটা জিনিস কি, এগুলো যেহেতু অ্যানিমেটেড ফাইল, কাজেই আপনারা যখন এখান থেকে শেয়ারে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করবেন তখন গিফ আকারে রাখবেন, কারণ গিফট না দিয়ে আপনি যদি পিএনজি বা জেপিজি দেন তখন এই ফাইলগুলো কিন্তু অ্যানিমেশন যেটা এখানে দেখাচ্ছে সেটা দেখাতে পারবে না। ঠিক আছে, তখন সেটা একটা স্টিল ছবি হয়ে যাবে। তো আপনারা যখন এই ধরনের অ্যানিমেটেড কোনো ফাইল ইউজ করবেন তখন ফাইলগুলো ডাউনলোড করবেন গিফট দিয়ে, জাস্ট নিজেদের প্র্যাকটিস পারপাসে। আর যখন স্টিল ছবি ইউজ করবেন তখন পিএনজি বা জেপিজি। যদি এসইও পারপাস হয় তাহলে অবশ্যই জেপিজি, আর যদি সেটা আপনার পারপাস হয় যে না আমি শুধু মার্কেটিং করবো তাহলে অবশ্যই পিএনজি। এবং ইউটিউবের যে ইন্ট্রো আউট্রো বা ভিডিও যেগুলো বলি আমরা শর্টকাট, 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড, এগুলো কিন্তু আমরা এই ক্যানভা দিয়ে বানাতে পারবো। কাজেই আপনাদের ক্যানভা দিয়ে যদি আপনারা খুব ভালো করে হাতটা তৈরি করতে পারেন প্র্যাকটিস করে, তাহলে অনেক ভালো সার্ভিস আপনারা দিতে পারবেন। তাহলে আমাদের গ্রাফিক্স এর টোটাল ক্লাস আমরা আজকে শেষ করে ফেললাম। আমরা এরপর যে লোগো ব্যানার ডিজাইন প্র্যাকটিক্যালি আমরা ফেসবুক থেকে শুরু করব এবং পরবর্তী টপিক আমাদের ভিডিও এডিটিং দিয়ে শুরু হবে। আর এর মধ্যে আমরা যে কাজগুলো শেষ করলাম আপনারা অবশ্যই ভিডিও এডিটিং পর্যন্ত বা ভিডিও এডিটিং এ থাকা পর্যন্ত আপনারা কমপ্লিটলি পুরো ফ্ল্যাশব্যাক করে আমাদের যে ওভারঅল ক্লাসের টপিক গুলো গেল কমপ্লিট ধারণাগুলো ক্লিয়ার করে নেন। কারণ ফেসবুক থেকে আমরা শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকতে হবে, আমরা কিন্তু পিছনে আর ফ্ল্যাশব্যাক করার সুযোগ পাবো না। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো গ্রাফিক্স এর ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এবং পরবর্তী ক্লাস আমাদের হবে আগামী শনিবার। আমরা জাস্ট 11:15টায় ক্লাস শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।